স্বীকৃতি না পাওয়া এনসিপিআইকে কেন সর্বদল বৈঠকে ডাক? সর্বদল বৈঠকে টান টান নাটক, ওয়াকআউট কালীঘাট তৃণমূলের, তারপর আবার বৈঠকে যোগ। এর জবাবে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন স্বীকৃতি পাওয়ার পরেই বৈঠকে যোগ দিয়েছেন। বাদল অধিবেশনের আগে এই নিয়ে চর্চা চরমে পৌঁছেছে। দেখুন, এর পাশাপাশি নজর থাকবে অবশ্যই আমতলার দিকে, তার কারণ আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বেআইনি কার্যালয় তা ভাঙার প্রক্রিয়ার ওপর স্থিতাবস্থা জারি করলো কলকাতা হাইকোর্ট। আবার অন্যদিকে সর্বস্তরে ঘুষ দিয়ে বেআইনি নির্মাণের ছাড়পত্র কিভাবে আদায় করেছিল সোনাপাপ্পু তার উল্লেখ রয়েছে চার্জশিটে, যেখানে ইডি এই দাবি করেছে। জানিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো, কিন্তু শুরুতেই আপনাদের দেখাবো আজকে দিনভর নজর ছিল দিল্লির দিকে, রাজধানীর দিকে, যেখানে সংসদের বাদল অধিবেশন শুরুর আগে তৃণমূলের লোকসভার বিদ্রোহী 20 জন সাংসদকে এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি দিল মোদী সরকার। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দলনেতা উল্লেখ করে চিঠি দিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। আর একই সঙ্গে এই 20 জন সাংসদকে অধিবেশনে আলাদা বসার কথাও জানানো হয়েছে। আর তা নিয়ে বিরোধীরা কিভাবে সরব হয়েছেন এই প্রতিবেদনে রাখবো আপনাদের জন্য। দেখুন, সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগেই তৃণমূলের লোকসভার বিদ্রোহী 20 জন সাংসদকে এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি দিল মোদী সরকার। একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এনসিপিআই এর লোকসভার দলনেতা এবং কাকলি ঘোষ দস্তিদারকে মুখ্য সচেতক হিসেবে সর্বদল বৈঠকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। অন্যদিকে বিদ্রোহী 20 জন সাংসদকে আলাদা বসার ব্যবস্থার ঘোষণা করা হলো লোকসভার তরফে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে। আর এ নিয়েই চলল তীব্র টানাপোড়েন। कल रात तक वो लोग का पार्टी रिकॉग्नाइज नहीं किया गया स्पीकर के, तो हम इसको खिलाफ है। हमारा जो अलग से हम जुट बने हैं 20 एमपी को, उन्हें सम्मान दिया गया। এর আগে গত সোমবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদার। সূত্রের খবর, লোকসভায় তাদের সঙ্গে 20 জন সাংসদকে ট্রেজারি বেঞ্চে অর্থাৎ সরকার পক্ষের দিকে বসার পাশাপাশি তাদের এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদনও জানান দুজনে। এই প্রেক্ষাপটে শনিবার লোকসভার সেক্রেটারিয়েটের তরফে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে দেখা যায় সেখানে তৃণমূল কংগ্রেস সাংসদ হিসেবে 28 জনেরই নাম রয়েছে। পাশে নেতা হিসেবে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 28-এর পাশে রয়েছে $সাইন, যার অর্থ হিসেবে বিজ্ঞপ্তির নিচে লেখা রয়েছে আবেদন অনুযায়ী 20 জন সদস্যকে আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। এ নিয়ে সরব হয়েছে কালীঘাট তৃণমূল। যে 20 জন গদ্দার টিএমসির এমপি প্রথম যে পার্লামেন্টের যে টেবিল অফিস, সেখান থেকে আজকে সকাল অবধি তৃণমূলের এখনো 28 জন সংখ্যা দেখাচ্ছে। এনসিপিআই নামক কোনো পার্টির কোনো উল্লেখ নেই এই লিস্টে। তাদের কিভাবে সর্বদলীয় বৈঠকে ডাকা হয়? স্পিকার চেয়ে পাঠিয়েছেন এনসিপিআই যে ইলেকশন কমিশনের দ্বারা স্বীকৃত সেই চিঠির কপি, সেই চিঠির কপি নিয়ে এখন কাকলি ঘোষ দস্তিদার সে এখন জমা দিতে গেল। উনি হাতে পেয়ে গেলেই রাত্রের মধ্যে চিঠি চলে আসবে, সব ঠিকঠাক। मैंने भी डिमांड दिया कि छोटा पार्टी को फर्स्ट रो में सीट मत दीजिए। 28 से 20 निकल जाते तो पार्टी तो 8 हो जाते। তৃণমূলের পাশাপাশি এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সিপিএমও। The sanctity of the all-party meeting has been sullied because the Trinamool Congress split hasn't been accepted by the or adjudicated by the speaker. The government has invited the rebel faction of the TMC is against the sanctity and credibility of the all-party meeting. पार्लियामेंट सबका है और सरकार जो भी बिजनेस बिल्स लेके आएंगे, मैं उम्मीद करता हूं कि सारे अपोजिशन पार्टीज और रूलिंग पार्टी सारे मेंबर्स अच्छी तरह से हिस्सा लेंगे और विपक्ष से भी हम उम्मीद करते हैं कि वो भी सहयोग करेंगे। এনসিপিআই এর দলনেতা হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সর্বদল বৈঠকে আমন্ত্রণের চিঠি পাঠানো হয়েছে, অথচ লোকসভার বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে এনসিপিআই বলে কোনো দলের নামই নেই। আজকে কিরণ রিজিজু যে বৈঠকটা ডেকেছিলেন সেটা তো সর্বদলীয় বৈঠক। এবার আমাদের যে লোকসভার যে অন্তর্জালের পাতা আর কি ওয়েবসাইটে, সেখানে তো এখনও তৃণমূল কংগ্রেসে 88 দেখাচ্ছে এবং সেখানে এনসিপিআই বলে কোনো দলের অস্তিত্ব নেই। তাহলে তারা ডাকলেন দল হিসেবে, ডাকতে গেলে তো এনসিপিআই যদি অস্তিত্ব না থাকে কি করে ডাকলেন? অর্থাৎ এই যে গোটা বিষয়টি তৃণমূল বিজেপির গোটা ব্যাপারটি, তাদের ইন্টারাকশান, তাদের আন্ডারস্ট্যান্ডিং বা তাদের একে অপরের বিরুদ্ধে যাওয়া, সব বিষয়গুলোই এমন একটা গুলিয়ে থাকছে যে সাধারণ মানুষের পক্ষে বা সংবিধান ভিত্তিক যে নিয়মকানুন তার মধ্যে বিষয়টিকে বুঝতে আজকের দিনে একটা অত্যন্ত অসুবিধে হচ্ছে। এইসব নাটকীয় পরিস্থিতির আগে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এখন সবার নজর সোমবার বাদল অধিবেশনের প্রথম দিন। বিজেন্দ্র সিংহ,
এবিপি আনন্দ। দেখুন, কালীঘাট তৃণমূলের তরফে যে অভিযোগটা করা হচ্ছে তার মূল ভিত্তি হচ্ছে এইটা, লোকসভার সচিবালয় থেকে জারি করা এই হচ্ছে বিজ্ঞপ্তি, যেখানে 4 নম্বরে নাম রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, সেখানে সদস্য সংখ্যা বলা হয়েছে 28, নেতার নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এইখানে কালীঘাট তৃণমূলের প্রশ্ন যে এই তালিকায় যেখানে এনসিপিআই বলে কোনো দলের নামই নেই, মানে যে দলকে লোকসভার অধ্যক্ষ স্বীকৃতি দেননি, তাহলে কোন এখতিয়ারে সংসদ বিষয়ক মন্ত্রী এনসিপিআই এর দলনেতা হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে আজকে সর্বদল বৈঠকে আমন্ত্রণ জানালেন? এইখানে প্রশ্নটা হচ্ছে, তার মানে মুখে তৃণমূলের অন্দরে সংযোজন হচ্ছে নাকি বিভাজন হচ্ছে তা নিয়ে বিন্দুমাত্র উৎসাহ তাদের নেই বলে দাবি করলেও আসলে তৃণমূলকে ভাঙার জন্য সচেতন সচেষ্ট প্রয়াস বিজেপির তরফে লাগাতার রয়েছে। এইটা হচ্ছে তৃণমূলের অভিযোগ। শতরূপাদি, না, আমি বুঝতে পারছি না নিজেদের কনফিউশনটা কেন প্রথমত বাইরে নিয়ে আসবে তৃণমূল। নিজেরা কোন দিকে আছে সেটা নিজেরাই ঠিক করতে পারছে না। আজকে একটা সিম্পল 21শে জুলাই, যেটা ছিল তৃণমূলের হেগিমনি, একেবারে মানে তৃণমূলই একমাত্র নাকি শহীদ চেনে, অন্য কেউ চেনে না, সেইটা নিয়ে 3 জন 3 রকম কথা বলে যাচ্ছে। তো এখানে আমি আবার পার্লামেন্টে তোমার এই লিস্টটা ফেরত আসছি, আমি তো পার্লামেন্টে নয়, আমি বলতে পারবো না এক্স্যাক্টলি, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে দ্যাট হ্যাজ টু বি এ সেশন যেখানে একটা আলাদা পার্টিকে রেকগনাইজ করতে হবে। কিন্তু এখানে যে নোটটা লেখা আছে অ্যাস্টারিক্সের নিচে যেটা দেওয়া আছে যে এরা এখনো একসঙ্গে আছে, কিন্তু ওরা রিকোয়েস্ট করেছে আলাদা বসবে, এর বাইরে কোথাও আলাদা করে কিছু দেওয়া নেই। হ্যাঁ, অফকোর্স আমরা দেখছি যে এনসিপিআই বলে একটা আলাদা দল হলো, বা সে দলটা ছিল, সেখানে এরা গিয়ে 20 জন যোগ দিল এবং তার আলাদা চিফ হুইপ হলো। সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে প্রধানমন্ত্রীকে মানে দেখা করতে গেছে, কথাবার্তা হয়েছে। সেটা তো স্বীকৃতি পাননি, লোকসভার অধ্যক্ষ এনসিপিআই বলে কোনো দলকে তো স্বীকৃতি দেননি, তাহলে তারা আমন্ত্রণটা পাচ্ছে কিভাবে? যেহেতু স্বীকৃতি পাইনি, আমরা তো জানি না যে এনসিপিআই এর কাছে কি চিঠি গেছে, যে চিঠিতে কি লেখা আছে, মানে এনসিপিআই মেম্বার নাকি তৃণমূলের মেম্বার, সেপারেট সিটিং লিস্টটা তুমি আমি এই প্রতিবেদনে দর্শকদের দেখিয়েছি সুদীপ বন্দ্যোপাধ্যায় লিডার, মানে এনসিপিআই এর দলনেতা হিসেবে চিঠি গিয়েছে। সেটা তো আমিও বলি, আমি বলছি সেই এনসিপিআই তো স্বীকৃত দল নয়, এইটা তো অভিযোগ। না, সেটা তো দেখো, এটা আমি অ্যাজ এ স্পোক্সপারসন এর থেকে ডিটেলস আমি বলতে পারবো না, বিকজ এটা এন্টায়ারলি পার্লামেন্টারি পলিটিক্স, যেটা আমি প্রথমেই বললাম আমি পার্লামেন্টারিয়ান নই। তো এক্স্যাক্টলি পার্লামেন্টের মিনিস্টার অফ পার্লামেন্ট, যেটা পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, উনি কী ভেবে এবং কী আইন কানুন আছে এর মধ্যে, এটা অত্যন্ত সূক্ষ্ম ব্যাপার। ভেতরে এক্স্যাক্টলি কী হয়েছে, মানে কিসের অ্যাডমিশন লাগবে, যেটা লোকসভার স্পিকারের সঙ্গেও ওদের কথা হয়েছে, এই এনসিপিআই লোকজনদের সঙ্গেও কথা হয়েছে। তো নিশ্চয়ই এখানে আরও কোনো ফর্মালিটি আছে যেটার জন্য ওরা আলাদা করে দেবে কি দেবে না, এটা এন্টায়ারলি মানে পার্লামেন্টের ব্যাপার। কিন্তু যেটা আমাদের দেখবার জিনিস, যেটা আমরা রোজ দেখছি টেলিভিশনে, যে এই মূলত তিনটে ভাগ, আমি অবশ্য জেলের তৃণমূলটাকে ওদের জুড়লে আরও 4টে ভাগ হবে, কিন্তু এখানে যেটা দেখতে হবে যে নিজেরাই নিজেদের মধ্যে লড়াই করে সেটা মনে করছে দেশের একেবারে বিশাল মোটা চিন্তা, সবাই মিলে ওই নিয়েই ভাবছে, কিন্তু সেটা আদৌ তাই নয়। দেশও চলছে দেশের মতন, কালকে পার্লামেন্ট শুরু হবে, পার্লামেন্টের মতন চলবে, ওখানে নোট দেওয়া আছে, এরা বলেছে আলাদা বসবে, আলাদা সিটি করে দেওয়া হবে। তৃণমূলের নিজেদের মধ্যে লড়াই তৃণমূল কেন এভাবে সামনে আনছে, কিন্তু সেই তৃণমূল থেকে পদত্যাগ করার পর তৃণমূলের প্রাক্তন 3 সাংসদকে আপনারাই একেবারে রাজ্যসভার টিকিট দিয়েছেন। আমি এখান থেকে সুমনদার কাছে আসবো শত্রুপাদি, পরবর্তীতে সুমনদার কাছে আসবো। সুমনদা, মানে কালীঘাট তৃণমূলের তো আপত্তির জায়গাটাই নেই, কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলছেন যে আমরা চিঠি পেয়েছি, সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু চিঠি দিয়েছেন, তাই জন্য আমরা গেছি। না, দেখুন, প্রথমত হচ্ছে তৃণমূল কংগ্রেসের কোনো শাখা নেই। তৃণমূল কংগ্রেসের অবিসংবাদিত নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রয়েছেন সেটাই তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেসের কোনো স্বীকৃত শাখা নেই। আমি বলছি যে লোকসভার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, এটা এখন শতরূপা যিনি বিজেপির প্রতিনিধিত্ব করছেন তার পক্ষে কনফিউশনটা খুব স্বাভাবিক, কারণ ওনাদের যে সংসদ বিষয়ক যে মন্ত্রী কিরণ রিজিজু, তিনি যে চিঠি পাঠিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, তাতে সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এনসিপিআই এর নেতা হিসেবে, লিডার হিসেবে উল্লেখ করা হয়েছে, এবং তারপরেই উল্লেখ করা হয়েছে যে ওই যে 19 জন সাংসদ, সেই সংসদের 20 জন সাংসদ, সেই সাংসদ মানে এনসিপিআই গেছে, সেটা জন্য যে অ্যাপ্লিকেশন তারা স্পিকারের কাছে করেছে, সেই স্পিকারের কাছে অ্যাপ্লিকেশনটা পড়ে রয়েছে। অর্থাৎ দেশের সংসদীয় মন্ত্রী জানেন না যে এনসিপিআই নামক এই পদার্থটা খায় না মাথায় দেয়। ফলে এই যে গোটা গণতন্ত্র নিয়ে, পার্লামেন্টারি ডেমোক্রেসি নিয়ে যে ঘটনাগুলো বিজেপি ঘটাচ্ছে, এর কোনো দৃষ্টান্ত ভারতবর্ষের
কোনো সময় আপনি খুঁজে না, পাবেন না, না। না, NCPI গোটা ঘটনা আমি registered বলছি party, একটু বলে নিই। সুমনদা। এটা আমার পিরিয়ড, আমি বলি একটু। সেটা হচ্ছে যে এই যে গোটা পিরিয়ড, গোটা ঘটনা, এই গোটা ঘটনার পেছনে বিজেপি বিজেপি বিজেপি। আপনারা এক্ষুনি ছবি দেখালেন যে গত শনিবার দিন গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় শোনা যাচ্ছে 1.25 ঘন্টা মিটিং করেছেন। আচ্ছা, প্রধানমন্ত্রী দেশের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সব থেকে বিজি ব্যক্তিত্ব, তাহলে সেই মানুষটার সঙ্গে 1 ঘন্টা 15 মিনিট কথা। এবং আনন্দবাজারের পত্রিকায় আজকে দেখলাম যে সুদীপ বাবুরা এতটাই মানে কি বলবো, তারা এতটাই হ্যাংলামি করছে, এতটাই ভিখারির মতো হয়ে গেছে, তারা বলছে যে এখন কাজের জন্য আমাদের চিনতে পারছেন, কাজ ফুরালে ভুলে যাবেন না তো। প্রধানমন্ত্রীকে বলতে হয়েছে না আপনাদের ভুলবো না। ফলে এই যে দলবদলু গদ্দার যারা বিজেপির বিরুদ্ধে ভোট পেয়েছে, ভাবতে হবে এটা যে পশ্চিমবঙ্গের গণতন্ত্রে আমরা একসময় দলবদল নিয়ে প্রবল নিন্দা করতাম, যে আজকে যে ঘটনা ঘটছে, আজকে শতরীপা বিজেপির প্রতিনিধি হিসেবে যাই বলুন, ঠিক আমি বলছি নিঃসন্দেহে আমি সুমন বন্দ্যোপাধ্যায়ের আজকে প্রশ্নটা করছেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে বিজেপি যদি ভাঙাতে সচেষ্ট হয় তার উল্টো দিকটা হচ্ছে যে তৃণমূল ধরে রাখতে পারছে না। তার মানে তৃণমূলের যারা একেবারে পুরনো দিনের সৈনিক তারা পর্যন্ত সেই অনাস্থা জ্ঞাপন করছেন এবং সেই অনাস্থার পরে তারা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সঙ্গ ছাড়ছেন। এটা তো তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা, উল্টো দিকটাও আপনাকে স্বীকার করতে হবে। সুমনদা, তৃণমূল কংগ্রেস গত 4 মে যে রেজাল্ট বেরিয়েছে তাতে পরাজিত হয়েছে, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ক্ষমতায় নেই। পরবর্তী পর্বে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে শেষ যে দলবদল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে শেষ যে নেতা, দক্ষিণ কলকাতার শেষ যে নেতা, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে ওই কোনো এক গদ্দারের পাশে গিয়ে দাঁড়ালেন। তার আগের দিন কি ঘটনা ঘটলো? তার আগের দিন এই ঘটনাটা ঘটলো যে ইডি তার স্ত্রী এবং পুত্রদের হাজিরার জন্য নোটিশ দেওয়া। আমি এক হচ্ছে নিঃসন্দেহে এইটা নিয়ে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। পাশাপাশি যে প্রশ্নটা তোলা হয়েছে যে ঠিক কোন এখতিয়ারে কিসের ভিত্তিতে সংসদ বিষয়ক মন্ত্রী চিঠি পাঠিয়েছেন এনসিপিআই এর দলনেতা হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, আমি বিশ্লেষণের জন্য বিশ্বনাথ চক্রবর্তী। না দেখো, একটা হলো যে স্পিকার এখনো স্বীকৃতি দেয়নি। শুভময় বলছিল যে আমি বুঝতে পারছি না, ওয়েবসাইটে তো এখনো তৃণমূল কংগ্রেসের 28 জন সাংসদই দেখাচ্ছে, এনসিপিআই কে কোনো আলাদা স্বীকৃতি এখনো দেওয়া হয়নি, যা রিফ্লেকশন ওয়েবসাইটে পরিষ্কার ধরা পড়েছে। বিষয়টা খুব পরিষ্কার যে আইন বলছে যে যতক্ষণ পর্যন্ত মাননীয় স্পিকার চিঠি দিয়ে জানাবে না, তিনি যে চিঠি দিয়ে জানাতে হবে যে এই গোষ্ঠীকে আমি স্বীকৃতি দিলাম। এই স্বীকৃতির পরেই একমাত্র কিন্তু সর্বদলীয় বৈঠকে সেই গোষ্ঠী হাজির হতে পারে। তার মানে কোনো একটা জায়গায় পলিটিক্স অনেক দ্রুত এগোচ্ছে আর পার্লামেন্টারি ডেমোক্রেসি অনেক পিছিয়ে যাচ্ছে। কিরেন রিজিজু, যিনি অমিত শাহ নরেন্দ্র মোদীর খুব কাছের মানুষ, ফলে তাদের ভাবনা এরকম আছে যে 20 জনকে এনসিপিআই এ রাখবো নাকি সরাসরি বিজেপির পতাকা ধরিয়ে বিজেপির মধ্যে যুক্ত করে দিব। এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক দিল্লিতে এই মুহূর্তে চলছে। মানে সমস্যা হচ্ছে এর মধ্যে বেশ কয়েকজন আছে যাদেরকে সরাসরি বিজেপির পতাকা ধরলে রাজ্য রাজনীতি অস্থির হয়ে উঠতে পারে, বিজেপির কর্মী সমর্থকরা সেটা মান্যতা নাও দিতে পারেন। সেই ভয়েই কিন্তু সরাসরি বিজেপির পতাকা না ধরিয়ে এনসিপিআই এর মধ্যে থাকার জন্যই পরামর্শ তাদেরকে দেওয়া হয়েছে বলেই খবর। দেখো, আমার কাছে দুটো জিনিস পরিষ্কার। একটা হলো যে পার্লামেন্টারি ডেমোক্রেসিটাই চলে কনভেনশনের উপর, রীতিনীতির উপরে। ফলে রীতিগুলোকে মান্যতা দেওয়া উচিত যতক্ষণ পর্যন্ত না স্পিকার স্বীকৃতি দিচ্ছে। স্পিকার এখনই স্বীকৃতি দিতে পারে, যে বলছি তার আগেই স্বীকৃতি দিতে পারে। স্বীকৃতি দিয়ে তারপরে সর্বদলীয় বৈঠকে যদি ডাকতেন তাহলে এই অভিযোগটা স্পিকারের বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে ওঠার সুযোগ ছিল না। কারণ এই ভাঙনের একটা পার্ট যদি বিজেপি হয়, তাদের স্বার্থ আছে পরিষ্কার। তারা ওপেনলি বলেছে যে আমাদের সংসদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবার জন্য এই এনসিপিআই বা তৃণমূলকে ভাঙার দরকার ছিল। জাতীয় স্বার্থ শব্দটা তারা ইউজ করেছেন। আর স্টুডিওতে অনেকে বলেছেন একের পর এক বিল পাস করাতে হবে, সেই কারণেই তৃণমূলকে ভাঙা হয়েছে। এবং আমরা দেখেছি যে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বসে এই বৈঠকগুলো হয়েছে, মানে তৃণমূলের সাংসদগুলোকে নিয়ে। সেখানে মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন,
ফলে এটা একদম ওয়েল অর্গানাইজড বিজেপির উদ্যোগ এবং বিজেপি অত্যন্ত সফলভাবে তৃণমূল কংগ্রেসকে ভেঙেছে। যেই অংশটাকে তাদের প্রয়োজন সেই অংশটাকে তাদের সাথে সামিল করেছে। এই মুহূর্তে এনডিএ শরিক হিসাবে 20 জন সাংসদকে তারা পেয়েছে, আরো রাজ্যসভা একের পর এক পদত্যাগ করিয়ে আবার তাদেরকে জয়ী করে এনে পদ্মফুল চিহ্নে জয়ী করে এনে আবার তাদের সাংসদ করছে। মানে বিজেপির গেম প্ল্যান পরিষ্কার এবং সেটা ভিজিবল, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একই সাথে এই প্রশ্নটা রাখতে চাই যে সংসদে তো কতগুলো নিয়ম আছে, কতগুলো রীতি আছে, কনভেনশন আছে। সেই কনভেনশনগুলো ভেঙে দিয়ে যদি সর্বদলীয় বৈঠকে, মানে স্বীকৃতির আগেই সর্বদলীয় বৈঠকে যদি এনসিপিআই কে ডাকা হয়, সেটা অবশ্যই কনভেনশনের বাইরে অবস্থান। আপনি সব সময় গত 15 বছর ধরে আমাদের বিরুদ্ধে আমাদের বিষয় এমন একখানা মানে একবার এক একটা বার্তালাপ করেছেন যেখানে মনে হচ্ছে আমাদের থেকে বেশি আপনি আমাদের বিষয়ে আরও বেশি জানেন। যাই হোক, সেটা নিয়ে বইপত্র লিখে দিয়েছেন, ফার্স্ট পাবলিকেশন আপনি মুখ্যমন্ত্রীকে দিয়ে দিয়েছেন। আপনাকে কুর্নিশ, আপনাকে আমার বলার কিছু নেই। কিন্তু যে ধরনের মন্তব্য আপনি আজও করলেন, আজও এখনো করে যাচ্ছেন, এটা ঠিক নয় বিশ্বনাথ। আমি বারবার বলছি যে না, আমরা কাউকে নেব না, নিচ্ছি না। পার্লামেন্টারি পলিটিক্স ইজ ভেরি ডিফারেন্ট। আপনি এতগুলো কথার মধ্যে একটা লাইন আমি আপনার থেকে উদ্ধৃত করে নিচ্ছি যে হ্যাঁ ঠিকই, যে যতক্ষণ না যেটা আপনি বোঝালেন এতক্ষণ ধরে, যেটা শুভময় দাও বললো, রাজ্যসভা থেকে 3 জনকে পদত্যাগ করিয়ে বিজেপি নিয়ে তাদের বিকালে বিজেপিতে ঢুকেছে, সন্ধ্যাবেলা টিকিট পেয়েছে। যতক্ষণ না যে জায়গায় আমরা আশা করেছিলাম যে পুরনো বিজেপির যে লিডাররা আছে তারা যাবে, বিজেপির সাধারণ কর্মী সমর্থক তাই ভাবছে। তাহলে এই 20 না, এটা তো দিনের আলোর মধ্যে পরিষ্কার। সেই জন্য তাদের ডাকা এটা তো হচ্ছে। দিনের আলোর মধ্যে পরিষ্কার। এটা দিনের আলোর মধ্যে পরিষ্কার। আপনাদের দিনের আলোর মধ্যে বিজেপি ভাঙার পেছনে বিজেপি রয়েছে। আজকে তো শুধু বেশ এই জায়গা থেকে দুজনকেই থামাচ্ছি। পরের প্রতিবেদন এখান থেকে রাখবো যে লোকসভার বাদল অধিবেশনের আগে ঐক্যের চেহারা এবার ফুটে উঠল বিরোধী শিবিরে। সর্বদল বৈঠকে এনসিপিআই এর দলনেতা ও মুখ্য সচেতক হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদারকে আমন্ত্রণ করার বিরোধিতা করে প্রতীকী ওয়াকআউট করল তৃণমূল সহ বিরোধীরা। বিজেপি সরকারের বিরুদ্ধে সংসদে ফের অস্তিত্ব জানান দিল ইন্ডি জোট, যেখানে কটাক্ষ করেছে কেন্দ্রের শাসক দল। দেখুন, তাদের তো কোনো অস্তিত্ব নেই, তাদের কিভাবে সর্বদলীয় বৈঠকে ডাকা হয়? প্রথম দেখলাম যে একটা অল পার্টি লিডার্স মিটিং থেকে একটা ওয়াকআউট হয়। ভোটে ভরাডুবির পর ভেঙে খান খান তৃণমূল, তা নিয়ে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে। এবার সেই আঁচকিয়ে পড়ল দিল্লিতেও, চলল নাটকীয় টানাপোড়েন। সংসদের বাদল অধিবেশন শুরুর আগের দিন সর্বদল বৈঠকে এনসিপিআই দলের নেতা ও মুখ্য সচেতক হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদারের যোগ দেওয়ার বিরোধিতা করে প্রতীকী ওয়াকআউট করল তৃণমূল সহ বিরোধীরা। অধিবেশন শুরুর আগেই বিজেপি সরকারের বিরুদ্ধে সংসদে ফের অস্তিত্ব জানান দিল ইন্ডি জোট। ঐক্যের চেহারা ফুটে উঠল বিরোধী শিবিরে। আজকে আমরা অল পার্টি মিটিং এ সমস্ত অপোজিশন পার্টি আমরা আজকে ওয়াকআউট করেছি মিটিং থেকে। ऑल पार्टी मीटिंग में हमें बुलाया गया, इसीलिए हम आभार व्यक्त करते हैं। সোমবার বাদল অধিবেশন শুরুর আগে এদিন সংসদের অ্যানেক্স বিল্ডিং এ বসে সর্বদল বৈঠক। সেখানে এনসিপিআই এর তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদার যোগ দেন। বৈঠকে ঢোকার সময় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে দেখা যায় কেন্দ্রীয় সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে। এরপর বৈঠক শুরুর কয়েক মিনিটের মধ্যেই তৃণমূল সাংসদরা বেরিয়ে যান। একই সঙ্গে ওয়াকআউট করেন বিরোধী কংগ্রেস, সমাজবাদী পার্টি, সিপিএম, ডিএমকে সহ ইন্ডি জোটের সদস্য রাজনৈতিক দলের নেতারা। আজকে আমরা অল পার্টি মিটিং এ সমস্ত অপোজিশন পার্টি আমরা আজকে ওয়াকআউট করেছি মিটিং থেকে। আর কারণ এই যে আমাদের বাংলার যে 20টা এমপি আনরেকগনাইজড এনসিপিআই তে তারা বলেছে তারা যোগদান করেছে, স্পিকার কিন্তু তাদের এই মার্জারটা এখনো অ্যাপ্রুভ করেনি এবং তাদের কোনো রেকগনিশন নেই। ওয়েবসাইটে আমাদের এখনো 28 জন এমপি তৃণমূল কংগ্রেস এর লিস্টে দেখাচ্ছে। তো কিভাবে যে ওদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, সংসদীয় কারামন্ত্রী কিভাবে ওদেরকে আবার ডেকেছে? যদিও প্রায় 10 মিনিটের পর ফের সর্বদল বৈঠকে যোগ দেন তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। আমি ভাবছিলাম যে পার্মানেন্টলি বেরিয়ে গেল, কিন্তু পরে দেখলাম 1.5 মিনিটের মাথাতেই আবার ঢুকে পড়ল। আমাদেরকে চিঠি দিয়েছে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, তার চিঠির ভিত্তিতে আমরা এসেছি।
সোমবারের বাদল অধিবেশন থেকে 20 জন এনসিপিআই সাংসদ বসবেন এনডিএ শিবিরে। ইতিমধ্যে তাদের জন্য বসার আলাদা জায়গার ব্যবস্থা করেছেন লোকসভার অধ্যক্ষ। আর তারই বিরোধিতা করে সংসদে ফের একবার মোদী সরকারের বিরুদ্ধে এককাট্টা চেহারা দেখা গেল বিরোধী ইন্ডি জোটের সদস্যদের। বিরোধীরা সংঘবদ্ধ হয়ে গেল, তৃণমূলের পাশে দাঁড়ালো সমস্ত বিরোধী রাজনীতি। আচ্ছা, বিরোধীরা কখনো কি আপনার মনে হয় বিজেপির ক্ষেত্র হলে তারা অসংগঠিত থাকে? তারা সবসময় সংঘবদ্ধ হয়। আজকে যদি তৃণমূলকে দুর্বল করার জন্য এনসিপিআই হয়, তাহলে বিজেপি এবং ভারতবর্ষকে দুর্বল করার জন্য এই বিরোধীরাই কংগ্রেস পার্টি এনেছে। তো ভাই, রাজনীতিতে এইসব খেলা তো থাকবেই। সর্বদল বৈঠকে একাধিক ইস্যুতে আলোচনার মাঝে এদিন পুনর্বিন্যাস বিল এবং এফসিআরএ বিল নিয়ে সর্বদলীয় বৈঠকের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যসভার তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েন। বিজেন্দ্র সিংহ, হিন্দোল দে ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এখান থেকে রবীন্দ্রনাথ বাবুর কাছে যাব। রবীন্দ্রনাথ বাবু, আজকে এই যে মহুয়া মৈত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই যে প্রতীকী ওয়াকআউট, সেখানে সামিল ছিলেন কংগ্রেস, সমাজবাদী পার্টির নেতারা, সেখানে ডিএমকে, জেএমএম, আম আদমি পার্টির সদস্যরা উপস্থিত ছিলেন। অর্থাৎ কোথাও গিয়ে এই যে কালীঘাট তৃণমূল বা এই যে বিদ্রোহীরা, তাদের আরো ঐক্যবদ্ধ করে দিল না ইন্ডি জোট সামিল হয়ে? দেখুন, ঐক্যবদ্ধ তো হওয়ারই কথা। তার কারণ আপনি ভাবুন যে একটা ভালো করে বুঝুন, লোকসভার একজন স্পিকার তিনি ডিসাইড করেন যে কোন দলের স্বীকৃতি কি হবে। লোকসভার স্পিকার ওম বিড়লা সময় দিয়েছেন কালীঘাট তৃণমূলকে যে তাদের বক্তব্য তারা শুনবেন। তিনি তার আগে ওই বক্তব্য শোনার আগে স্বীকৃতি দিতে পারেন না। এটা রীতিনীতির ব্যাপার না, এটা ন্যাচারাল জাস্টিস, এটা আইনের প্রশ্ন। তাদের না শুনে অন্য দলকে স্বীকৃতি দেবেন কোত্থেকে? স্বীকৃতি দিতে পারেন না। তাহলে যদি স্বীকৃতি না দেন, তাহলে তাদেরকে আলাদাভাবে ডাকতে পারেন কী করে? এবার আলাদাভাবে যে ডাকা যায় না, কনস্টিটিউশনাল যে প্রভিশনস, সেটার যে ব্যাখ্যা সুপ্রিম কোর্ট 2023 সালে শিবসেনা রায়ে পরিষ্কার করে উল্লেখ করেছে। তারা ক্ল্যারিফিকেশন দিয়েছে শিবসেনার রায়ে যে কোনো একটা লেজিসলেটিভ পার্টির থেকে 2/3 মেজরিটি বেরিয়ে গেলেই অন্য দলের সঙ্গে যোগ করলেই কিন্তু তারা সেই দলের হয়ে যাবে না। তাকে লেজিসলেটিভ পার্টির সঙ্গে পার্টির অরিজিনাল যে সাংগঠনিক কাঠামো তাকে মার্জ হতে হবে। এখানে তো তৃণমূলের সাংগঠনিক কাঠামোতে তাদেরকে নিয়োগ করেছিল, চিফ হুইপ থেকে আরম্ভ করে সমস্ত কিছু অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তৃণমূলের সাংগঠনিক কাঠামো মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে এই যে রায়, যে রায়ের ভিত্তিতে সম্পূর্ণভাবে উদ্ধব ঠাকরে আসতে পারলেন না, কারণ উদ্ধব ঠাকরে আগেই রিজাইন করে দিয়েছিলেন, নাহলে ওভারটার্ন করে দিয়েছিলেন। তাহলে এই রকম একটা সিচুয়েশন, মানে স্পিকারের রায় যে চূড়ান্ত সেরকমও জায়গা নয়, এবং স্পিকার এই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারছেন, যার জন্যই গোটা বিষয়টাকে একটা জটিল জায়গায় আজকে চলে গেছে, যে কারণে চলে গেছে। এই জায়গার পরিস্থিতিতে যদি সমস্ত বিরোধী দল একজোট হয়ে যদি আজকে তারা না দাঁড়ায়, তাহলে কালকে কিন্তু আবার তাদের মধ্যে ভাঙন হয়ে আবার একই জিনিস ঘটবে। এই জায়গা থেকেই তারা বিরোধিতা করছে। কিন্তু বিরোধিতার যে রাজনৈতিক গুরুত্ব সেটা বুঝুন, যে সমস্ত বিরোধী দল গিয়ে দাঁড়ালো কিন্তু কালীঘাট তৃণমূলের পাশে। এইটা কিন্তু কালীঘাট তৃণমূলের আজকে একটা বিরাট লাভ হলো। প্রতীকী 1.5 মিনিটের জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায় হচ্ছে 1.5 মিনিট না, ধরে নিন 30 সেকেন্ডের জন্য গেছে, তাতে লাভটা তো হলো কালীঘাট তৃণমূলের। কারণ তারা জানিয়ে দিলেন এতগুলো রাজনৈতিক দল তাদের ন্যাশনাল যে পার্টি তাদের সিদ্ধান্ত এবং সাংগঠনিক পার্টির সিদ্ধান্ত এবং লেজিসলেটিভ পার্টিতে সেটা রিফ্লেক্টেড হলো, যে তারা গিয়ে বললেন এটা করা যায় না। ওম বিড়লা মানে মাননীয় স্পিকার ওম বিড়লা যতক্ষণ স্বীকৃতি না দিচ্ছেন দেওয়া যায় না, এবং স্বীকৃতির পিছনে যে কারণগুলো আছে সেটা তারা বারবার করে মহামত্র বলবার চেষ্টা করছেন। তাহলে এই রকম একটা পরিস্থিতিতে এদেরকে যদি নিয়ে আসি, অর্থাৎ এই 20 জনকে আলাদাভাবে ব্লক হিসেবে তো থাকতে পারে না, এটা পরিষ্কারভাবে কোনো ব্লক থাকতে পারবে না। তাহলে কিভাবে স্পিকার স্বীকৃতি দেওয়ার আগে একটা ব্লককে আলাদাভাবে এনসিপিআই হিসেবে ডেকে নেওয়া হলো? এটা কনস্টিটিউশনাল প্রশ্ন। এই প্রশ্নটা একদম সাংবিধানিক প্রশ্ন, এবং সাংবিধানিক প্রশ্নেই বিরোধীরা ঐক্যবদ্ধ হয়েছে। সেই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। এরা কোনো অযথা ওই রাজনীতি মানে আঙিনাতে দাঁড়িয়ে তারাও পাল্টা রাজনীতি করছেন নিশ্চয়ই, কিন্তু তাদের পিছনে একটা কনস্টিটিউশনাল লয়ের সলিড গ্রাউন্ড আছে, যে গ্রাউন্ডটাকে আজকে তারা রিফ্লেক্ট করছেন, এবং ডেফিনেটলি কালীঘাট তৃণমূলের একটা ফয়দা তাতে হয়ে গেছে। একদম। আজকে মহুয়া মৈত্ররা তারা ওয়াকআউট করেন, কারণ এই সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারদের কেন সর্বদলে বৈঠকে ডাকা হয়েছে, এই প্রশ্নেই তাদের প্রতীকী ওয়াকআউট, যেখানে বিরোধী সুর একজোট হয়েছে বলেই দেখা যাচ্ছে।
অনেক দেরি হয়ে গেছে, ৫ তারিখেই পদত্যাগ করলে দিদিকে এই দিন দেখতে হতো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি ঠিক ইস্তফা দেওয়ার প্রসঙ্গে যে মন্তব্য করেছিলেন, আজকে শতাব্দী রায় একেবারে কটাক্ষ ছুড়ে দিয়েছেন। দেখুন, এটা আমার মনে হয় ৪ তারিখের রেজাল্টের পর ৫ তারিখ করলে ভালো হতো। ভেরি নাইস অফ হিম। উনি যেটা বলছেন ওটা উনি বেটার বলতে পারবেন, আমি আসলে শুনিনি, কাজে আমি বলতে পারবো না। প্রবাদে বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। দলত্যাগীরা ফিরে এলে ১ ঘন্টা ইস্তফার চ্যালেঞ্জ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত সে কথায় মনে করিয়ে দিলেন বিদ্রোহী তৃণমূল সাংসদ। উচিত ছিল ৫ তারিখে তাহলে অন্তত মমতা ব্যানার্জির পলিটিক্যাল ক্যারিয়ারে এরকম অবস্থা হতো না। তৃণমূলের বিদ্রোহী শিবিরের এই ক্ষোভের কারণে শনিবার নিজের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চ্যালেঞ্জ। আজকে ১৮ তারিখ, আপনি ১৯ তারিখ আসুন, ২০ তারিখ আসুন, ২১ তারিখ আসুন, যবে আসার আসুন, ফিরে আসুন, আমি ১ ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। ন্যূনতম লজ্জা থাকলে অবিলম্বে হচ্ছে পদত্যাগ করুন। শুধু জেনারেল সেক্রেটারির পদ থেকে নয়, যেটা আছে তার সঙ্গে লোকসভার দলনেতারও যে কজনের উনি দলনেতা, সেই কজনের লোকসভার দলনেতার পদ থেকেও পদত্যাগ করুন। এটা মানে ন্যূনতম যদি কোনো ইন্টিগ্রিটি থাকে, এটা ওনার করা উচিত, কোনো কথা না বলে, ভাষণ না দিয়ে। শনিবার রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই কটাক্ষ করেন বিরোধী দলনেতা। আর এদিন একই সুর শোনা গেল শতাব্দী রায় থেকে চন্দ্রিমা ভট্টাচার্য ও মদন মিত্রদের গলায়। এটা জানি না কি বলছেন, মানে কি ভেবে বলছেন। দলে ফিরে আসুন মানেটা কি? আমরা দলেই আছি। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি এবং আমরা থাকব, সেই কারণেই এখানে আছি। কিন্তু উনি কি বলেছেন, কি ভেবে বলেছেন, হঠাৎ বোধোদয় হচ্ছে কিনা সেটা জানি না। ৪ঠা মের পর এটা যদি ৪ঠা মে রাত্রে বলতেন, ৫ তারিখ বলতেন, তাহলে হয়তো সম্ভব ছিল। কিন্তু অভিষেক জানেন আজকে এবার তোর মরা গাঙে বান এসেছে, জয়মা বলে ভাষা তরি। আপনাকে তো আমি বলেছিলাম যে অভিষেক তুমি ছেড়ে দাও, মনে রাখবেন একটু দেরি হলে মেসি হয়তো বল দিতে পারে, কিন্তু টাচটা নিতে না পারলে গোলে ঢোকানো যায় না। আপনি গোলের টাইমটা মিস করে গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার আগে দলত্যাগীদের ঘরে ফেরার আহ্বান শোনা গেছিল তৃণমূল নেত্রীর গলাতেও। এখনো সময় আছে, বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজের ঘরে ফিরে একবার পরিবারকে প্রশ্ন করুন, একবার মানুষকে প্রশ্ন করুন। বেঈমানদের কথায় বেঈমানি করবেন না। সরাসরি বিজেপি করুন, আর তা নাহলে সরাসরি তৃণমূল করুন। মাঝ রাস্তায় থাকবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আহ্বানের আবার বিরোধিতা করতে শোনা গেছে তারই শিবিরের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে। যে যেখানে গেছে যাক, এখন আমি আর কাউকে দোষ দিই না। যার যা মনে নিচ্ছে সে তাই করুন। যেখানে যে ভালো থাকে সে সেখানেই ভালো থাকে। কিন্তু মমতা দিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবো। পাল্টা জবাব এসেছে কালীঘাট তৃণমূলের তরফে। এরা তো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই তো দিদি 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 যুবরাজ 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 করে ঘুরেছে। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতেন, তৃণমূলের সরকার থাকতো, আজকে যারা বড় বড় কথা বলছে আলাদা অমুক আলাদা তমুক, তারা হতো, তারা তো সেই মমতাদির পাশেই থাকতেন। তৃণমূলের দুই শিবিরের দ্বন্দ্ব নিয়ে জমে ওঠা তরজায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এটা ওনাদের সংসারের ভেতরের বিষয়, এর মধ্যে আমরা যাব না। কে কাকে ঢিল মারবে, পাটকেল মারবে, এদের অবস্থান নিয়ে কিছুই বলতে চাই না। যে বলবে সেই বিপদে পড়বে, কখন কে কোন দিকে চলে যাবে বোঝা যাবে না। কে কোন শিবিরে, কার পাশে কে, প্রতি মুহূর্তে বদলে যেতে থাকা সমীকরণ নিয়ে চর্চায় তৃণমূল। অনির্বাণ বিশ্বাস, হিন্দোল দে, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। দেখুন, কিছুক্ষণ আগে রবীন্দ্রনাথ ভট্টাচার্য কালীঘাট তৃণমূলের একটা স্বস্তির জায়গা বলছিলেন, যেখানে একটা অপোজিশন ইউনিটি বা ইন্ডি জোট, সেটা কালীঘাট তৃণমূলের এই বাজারেও নিঃসন্দেহে একটা জাতীয় রাজনীতিতে তাদের প্রাসঙ্গিকতা এখনও যে রয়েছে, এইটা সেখান থেকে পরিষ্কার। কিন্তু অস্বস্তির জায়গা যেটা কালীঘাট তৃণমূলে ভাঙন, আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসতে চাইবো যে এই ভাঙন এখনও সমানভাবে আজও অব্যাহত রয়েছে। কিছুক্ষণের মধ্যেই দর্শকদের সামনে সেটা রাখবো, কিন্তু এইটা কেন প্রয়োজন পড়লো বিশ্বনাথ দা এতদিন পরে ঘরে ফেরার গান গাওয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যেখানে শতাব্দী রায় থেকে শুরু করে মদন মিত্র প্রশ্ন করছেন, এতদিন পরে কেন? উনি এটা কৌশল হিসাবে নিয়েছেন, এটা কৌশলগত জায়গা থেকেই দেখছি।
তার কারণ উনি গতকাল যখন এই কথাগুলো বলছিলেন তার বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখছিলাম যে আরেকবার ক্ষমতায় আসলে তিনি কি করবেন, কোন আইন দিয়ে আবার একইভাবে তিনি প্রতিশোধ নেবেন, যে ল্যাঙ্গুয়েজ, যে বডি ল্যাঙ্গুয়েজ অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল আমি দেখেছি। দেখাবো আরেকবার আমরা কি বলেছেন। হ্যাঁ, বিশ্বনাথ, সেটা কিন্তু আমি বলতে পারি যে অপরিবর্তিত। এই বডি ল্যাঙ্গুয়েজটাই কিন্তু মানুষ রিজেক্ট করেছে, অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই টোনে কথা বলছেন, সেই গরিমায় কথা বলছেন, সেই অহংকারে কথা বলছেন। ফলে তার পরবর্তী সময়ে তিনি যে কমেন্টটা করেছেন যে ওরা যদি সবাই চলে আসে আমি 1 ঘন্টায় পদত্যাগ করব, এটা একটা কৌশলগত জায়গা থেকে। তুমি জানো যে সাধারণ মানুষ তো বটেই, তৃণমূল কংগ্রেসের কর্মীরাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান করেছে, এবং শুধু পরাজয় ঘটেছে তা নয়, প্রত্যাখ্যান করেছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্টাইলে দল চালাতেন, সেই যেভাবে তিনি যে ধরনের দল চালাতেন, যে প্রকরণে দল চালাতেন, সেটা কমপ্লিটলি তার দলের নেতা থেকে শুরু করে কর্মী তা বেশিরভাগই তারা কিন্তু রিজেক্ট করেছে। ফলে এই রিজেকশনটা কিন্তু উনি মেনে নিতে পারেননি। 2026-এর নির্বাচনের পরাজয়ের পরেই যখন তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছিল, তখনই কিন্তু তার পদত্যাগ করা উচিত ছিল, কিন্তু এখনো তিনি কৌশলগত জায়গা থেকে এই পদত্যাগের কথা বলেছেন। আর তারই প্রত্যুত্তর হিসাবে ঋতব্রত শিবির থেকে এই বক্তব্যগুলো আসছে। ফলে দিনের শেষে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অবস্থান বদল করেছে এমন কোনো ইঙ্গিত নেই। কিন্তু আমি খুব নিশ্চিত করে বলতে পারি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এই দলে থাকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস, কালীঘাট তৃণমূল কংগ্রেস, সেখানে কিন্তু মাইনাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামান্যতম মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ থাকতে পারে, কিন্তু উইথ অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে চলতে চান, যেটাই আবার তিনি বারবার দিচ্ছেন, বার্তা দিচ্ছেন, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেমন করে ডুববেন, একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডুববেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অপশন খুব ক্লিয়ার, তার কাছে অপশন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে তাড়াতে পারবেন কিনা, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বইচ্ছায় দল থেকে চলে যাবেন কিনা। যদি যান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কর্মী সমর্থকদের একটা অংশের নিশ্চয়ই সমর্থন আছে, ফলে সেইখান থেকে তিনি দলটাকে আবার রিভাইভ করবার একটা সুযোগ পাবেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ব্যাগেজ হয়ে আছে, তাকে সঙ্গে নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস কালীঘাট আর কোনো উত্থান আছে এই সম্ভাবনা কিন্তু আপাতত আমি একটু দেখতে পাচ্ছি না। একই সাথে তোমায় বলতে চাই, 21শে জুলাইকে কেন্দ্র করে যতগুলো গ্রুপ আজকে শহীদ দিবস পালনের জন্য উদ্যোগ হয়েছে, এর কোনোটারই ভবিষ্যৎ নেই। না মানে বিজেপি কন্ট্রোল অপোজিশন পার্টি, অপোজিশন হিসাবে যারা উঠে এসছে ঋতব্রত, তাদেরও কোনো নিয়ন্ত্রণ নেই। বিজেপি নট ইন্টারেস্টেড, বিজেপি এখন রাজ্য করতে ব্যস্ত, যারা তাদেরও কোনো ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি না। বিজেপি কন্ট্রোল নয়, অপোজিশনেরও কোনো ভূমিকা নেই। বিজেপি কন্ট্রোল সাংসদ যারা, বিজেপি দেশ করছে, বিজেপি রাজ্য করছে, বিজেপি তৃণমূলকে ভাঙছে না। সত্যি বিজেপি ইন্টারেস্টেড নয় বলছেন, কিন্তু ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেন, মানে যারা বিদ্রোহী সাংসদরা আমরা দেখেছি, নিশিকান্ত দুবের বাড়িতে গিয়ে প্রকাশ্যিক বড়াই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। আমাদের প্রতিটা বিষয় মনে আছে সতেরোপাদি, আমি আসবো। তবে সুমনদার কাছে যাব এই প্রসঙ্গে। সুমনদা, মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলছেন যে এখনো সময় আছে, বিজেপির কোলে আশ্রয় না নিয়ে একবারে ফিরে আসুন, পরিবারকে প্রশ্ন করুন। আবার তিনি পরবর্তীতে বলছেন যাদের যাওয়ার কথা 21শে জুলাই এর আগে চলে যান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য, তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যারা গিয়েছেন তারা যদি ফিরে আসে তাহলে আমি মমতাদির সঙ্গে থাকবো না। এই যে একটা কোথাও গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে না, কর্মীরাই তো ধন্দে পড়ে যাচ্ছে। কর্মীরা ধন্দে পড়ছে, কর্মীরা সংকটের মধ্যে আছে, এটা স্বীকার করেই বলছি। সত্যি সংকটের মধ্যে আছে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আমি বলছি না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য না, সার্বিক পরিস্থিতি যারা ছাড়ছেন তারা তো সেই কথাই বলছেন। আজকে তপন দাশগুপ্ত ছেড়েছেন, আমি দেখাবো যে তপন দাশগুপ্ত ছাড়ার সময় কি বলেছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছেন। আমি বলে দিই, হ্যাঁ বলুন। সেটা হচ্ছে যে 2024 সালে যে ধরুন আজকে যারা এনসিপিআই কি সব হয়েছে এই 2024 সালে তারা তো তৃণমূলের টিকিটে নির্বাচিত। 29 জন সাংসদ 22 থেকে বেড়ে 29 হলো, বিজেপি 18 থেকে কমে 12 হলো। এটার নেতৃত্ব তো সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আবার বলছি সেই পুরনো কথা, সেটা হচ্ছে তৃণমূল যদি ভাঙে সেটার দায়িত্ব বিজেপির নয়। একইভাবে যখন আমি দাঁড়া এক সেকেন্ড, 21 সালে যখন 77টা আসনে বিজেপি জিতেছিল, সেটাও বিজেপি টিকিটে জিতেছিল। তাদের যখন তৃণমূল কংগ্রেসে পদত্যাগ না করিয়ে, ইস্তফা না দিয়ে যোগদান করানো হয়েছিল, তখন সেগুলো ছিল উন্নয়নের সামিল। তখন একবারও
মনে হয়নি এরা বিজেপির সঙ্গে বেইমানি করছে? এটা যদি অন্যায় হয়ে থাকে এটা অন্যায় না, সেটা যদি অন্যায় হয়ে থাকে এটা অন্যায় না, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। আজকে যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলোর পেছনে বিজেপি এবং বিজেপি ভূপেন্দ্র যাদবের কথা তো আলোচনা করলেন, এমনকি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত ওর সঙ্গে কথা বলেছে। প্রশ্ন হচ্ছে যে আজকে ধরুন 21শে জুলাই, এক মিনিট একটু বলেন, এই যে 21শে জুলাই, আজকে 21শে জুলাইয়ের অনুষ্ঠান, এই 21শে জুলাইয়ের একমাত্র হকদার মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে কংগ্রেস। অন্য কারণ যেহেতু কংগ্রেসের আমলে কংগ্রেসের পতাকা ধরে হয়েছিল, আমি বলছি এই যে ধরুন এই যে ঘটনাটা আমার আজকে ভালো লাগে সুমনদা যে আপনি এই কথা বলছেন 21শে জুলাই করার অধিকার কংগ্রেসের আছে। আমি বলছি 2011 থেকে 26 পর্যন্ত এই কথাটা একবারও শুনিনি। তখন বলা হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের নেত্রী হিসেবে করেছেন, অতএব তারই একমাত্র অধিকার আছে। ভালো, সুরবদলটা ভালো। আমার কথা হচ্ছে যে তখন তো তৃণমূল কংগ্রেস ছিল না, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করেন না, তিনি অস্বীকার করেন না। তাহলে এই যে 21শে জুলাই পালন নিয়ে যেভাবে ধরুন ওই যে ঋত কংগ্রেস নাকি ঋত তৃণমূল এইসব আপনারা বলেন, তারা কিভাবে মেয়র রোডে কিভাবে রাজকীয় ভাবে তারা অনুমতি পেয়ে গেল, আর তৃণমূল কংগ্রেস যারা মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু না, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর খারাপ, প্রতি মুহূর্তে হাইকোর্ট অনুমতি দিয়েছে, কোর্টে যাওয়া হয়েছিল, তো হাইকোর্ট অনুমতি দিয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে করা হবে এই সভা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বীকার করে নিয়েছেন একেবারে আইন মেনে আমরা সেখানেই সভা করব। ওই জায়গা মমতা বন্দ্যোপাধ্যায়কে হাইকোর্টে গিয়ে সেখান থেকে আবেদন করে তাদের ভিত্তিতে করতে হয়েছে। এমনকি প্ল্যানেটোরিয়ামের সামনে কোন প্ল্যানকে লেফট না রাইট তা কোন জায়গায় পৌঁছে হবে সেই নিয়ে পর্যন্ত অসহযোগিতা চলছে। গোটা ঘটনাটা বিজেপির লেখা চিত্রনাট্য, বিজেপির কথা বিজেপি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে কোর্টে গিয়ে অনুমতি নিয়ে আসতে হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিলেন একেবারে শুভেন্দু অধিকারীকে কতগুলো সভার জন্য কোর্টে যেতে হয়েছিল সুমনদা হয়তো ভুলে গিয়েছেন। তবে আমি এবার অবশ্যই পরবর্তীতে আবার আপনি বলবেন, এবার পরের প্রতিবেদনে আমাকে আসতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এবার দল ছাড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত। দলকে ডুবিয়ে দিয়ে এখন ছাড়ার কথা কেন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশ্ন তুললেন তৃণমূল ত্যাগী নেতা। দিদিকে ইউজ করে যে দলটাকে শেষ করেছে, আমি তাদের বিরুদ্ধে আমার ক্ষোভ, এই ক্ষোভে আমি দল ছাড়ছি। তৃণমূলের পুরনো সৈনিক, হুগলিতে দাপটের সঙ্গে দল করেছেন। 2011 থেকে 2021 সাল পর্যন্ত তৃণমূলের টিকিটে টানা জিতে এসেছেন সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে, পেয়েছেন মন্ত্রিত্ব। সেই তপন দাশগুপ্ত এবার দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন। দল ছাড়ার সময় তার নিশানাতেও সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সর্বনাশের জন্য দিদির যতটা দায়ী না, দলের 2-1 দায়ী আছে। অভিষেক ব্যানার্জি ভয় পাচ্ছে, কারণ অনেকগুলো কেস আছে, তো ও এখন পালিয়ে ঘুরছে, ওর কারোর সম্বন্ধে বলা শোভা পায় না, ওর জন্যই দল আজকে শেষ হয়ে গেছে। খালি তপন দাশগুপ্ত নয়, যারা আজকে তৃণমূল কংগ্রেসটাকে আবার নতুন করে নেতৃত্ব দিচ্ছেন, যারা তৃণমূল কংগ্রেসটাকে ধরে রেখেছেন, যারা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে নিয়ে আগামী দিনের লড়াইয়ের প্রস্তুতি শুরু করছেন, তাদের সকলেরই যদি মনের কথা দেখেন, সকলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধান কারণ তৃণমূল কংগ্রেসের গত নির্বাচনে ভরাডুবির, এটা পরিষ্কার। নবীন থেকে প্রবীণ, ঋতব্রত তৃণমূলে পা রাখা নেতাই হন বা একেবারে পাততালি গুটিয়ে দল ছেড়ে দেওয়া তৃণমূল নেতা, দলের করুণ পরিস্থিতির জন্য এই একটা লোককেই দায়ী করছেন সকলে। আর পাল্টা শনিবার মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি, কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়েও পাল্টা নিশানা করেছেন সদ্য তৃণমূল ত্যাগী তপন দাশগুপ্ত। আগে ছাড়েনি কেন? ওকে দল করতে গিয়ে বলেছিল, ডুবিয়ে দিয়ে এখন বলছে ছাড়বো। লাভ কিছু হবে না, যারা তো চলে যাওয়ার তো চলেই গেছে, তাদের লাভ কি হয়েছে? যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে টার্গেট করে একটা বড় কোনো কনস্পিরেসি চলছে, এখন সেই সুরগুলো একরকম হয়ে যাচ্ছে। যদি কারুর কিছু বলার থাকে তারা দলের মধ্যে বলতে পারতেন, আগে বলতে পারতেন, মমতাদি ক্ষমতায় থাকতে থাকতে বলতে পারতেন। এরকম ধাপে ধাপে লোকের যদি একই কথা বেরোতে শুরু করে মুখ থেকে, তাহলে এটা বোঝাই যাবে কোনো একটা জায়গা থেকে জেনারেট করছে, যে যারা এই কথাগুলি এক জায়গা থেকে এক সূত্রে গেঁথে দিচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেস নেত্রী ছিলেন তখন কংগ্রেসের হুগলি জেলার যুব সভাপতি ছিলেন এই তপন দাশগুপ্ত। এই পদেই পরে আকবর আলী খন্দকারকে বসান মমতা বন্দ্যোপাধ্যায়। তপন দাশগুপ্তকে তখন পাঠানো হয় দলের রাজ্য স্তরের পদে। আকবর আলী খন্দকারের সঙ্গে এরপর থেকেই তপন দাশগুপ্তর অম্লমধুর সম্পর্ক সর্বজনবিদিত। মাঝে একবার কংগ্রেসেও ফিরে গেছিলেন তপন দাশগুপ্ত, যদিও পরে আবার চলে আসেন তৃণমূলে। তিনবার একটানা সপ্তগ্রাম থেকে বিধায়ক নির্বাচিত হলেও এবারের বিধানসভা ভোটে তৃণমূল তাকে টিকিট দেয়নি। অবশ্য এই আসন এবার জিততেও পারেনি তৃণমূল। না, এটা তো ঠিক, যারা রানিং এমএলএ তাদের টিকিট দেওয়া হয়নি, তাদের কি অপরাধ সেটাও জানানো হয়নি। এটা দলের হয়তো সিদ্ধান্ত নিতে ভুল হয়েছে। আমি বিশ্বাস করি মমতা ব্যানার্জি এগুলো আবার ঠিক করে দলকে মানুষের কাছে পৌঁছে দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে যখন তৃণমূল ছাড়লেন তপন দাশগুপ্ত, তখন তৃণমূলের আর এক পুরনো সৈনিক রবীন্দ্রনাথ ঘোষও তার বিরুদ্ধে চরম উষ্মা প্রকাশ করেছেন। অভিষেক ব্যানার্জি বলেছে যে আমি সবাই ফিরে আসুন, 1 ঘন্টার মধ্যে আমি পদত্যাগ করবো। শুনে যাবো, ওর কথার কোনো মূল্য নাই। ওর কথা রাজ্যের মানুষ আর বিশ্বাসও করে না, এবং ওর প্রতি রাজ্যের মানুষের কোনো আস্থা আর নেই। ওর জন্যই ভরাডুবি হয়েছে। সুতরাং যার জন্য ভরাডুবি হয়েছে তার কথার উপরে আর কেউ আস্থা রাখতে চায় না। এইভাবে কালীঘাট তৃণমূল থেকে দূরে সরে যাচ্ছেন বহু নেতা। শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন কারা, সেটাই এখন বড় প্রশ্ন। সৌরভ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, তপন দাশগুপ্ত দল ছেড়েছেন কিন্তু রাজনীতি ছাড়েননি, ফলে আগামী দিনে তার রাজনীতি কোন দিকে মোড় নেবে, কোন দিকে বাঁক নেবে সেটা তিনি এখনো খোলসা করেননি। কিন্তু কুণাল ঘোষ যে কথাটা বলছেন সেটা হচ্ছে, যারা বেসুরো হচ্ছেন তাদের সুর একটা জায়গা থেকে জেনারেট করছে। সেই জেনারেটিং পয়েন্টটা কি বিজেপি? তার স্পষ্ট ইঙ্গিত গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, যখন তিনি ফেরার আমন্ত্রণ করছেন যে ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করব। তারপরেই যে কথা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যতই গালাগাল দাও ওরা তোমাকে বাঁচিয়ে রাখবে, তোমাকে ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। মানে এরা সবাই বিজেপির হাতে তামাক খাচ্ছেন বলে অভিযোগ। সতের উপাধি। শুভজিৎ, তোমার মনে থাকবে বেশ কিছু বছর আগে, আমার মনে আছে, সেই বোধহয় খুব সম্ভবত দিল্লি শহর রাস্তায় দাঁড়িয়ে বলেছিল যে অভিষেক ব্যানার্জি বলেছিল যে উনি নাকি গলায় ফাঁসি দিয়ে ঝুলতে রাজি আছেন। ইডি সিবিআই এতক্ষণ ধরে প্রশ্ন করলো, কিছুই করতে পারলো না। এবং নেক্সট সেন্টেন্স হচ্ছে যে সবাইকে, পৃথিবীর শুধু সবাইকে নাকি বলা আছে যে যত অভিষেকের বিরুদ্ধে বলবে বা অভিষেকের বিরুদ্ধে কেস করবে তাদের নাকি তত বেশি পয়েন্টস পারবে না। এতটা আত্মকেন্দ্রিক, এতটা নার্সিসিস্ট, এতটা অহংকারী, এতটা উদ্ধত একটা ছেলে আমি দেখেছি। আরেকজন আছে আমার খুব ব্যক্তিগতভাবে চেনা, কিন্তু এইরকম নমুনা সত্যি সত্যি পাবলিক বোধহয় খুব একটা দেখেনি। এখনও বলে যাচ্ছে যে ওকে নিয়েই নাকি সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গ, সমস্ত তৃণমূলের সব নেতা, বিজেপির সবাই ওকে নিয়ে চিন্তা করছে, এবং তাকেই সব থেকে বেশি আগলে আগলে রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যানার্জি। তিনি এটা বুঝিয়ে দিয়েছেন তার কাছে ব্লাড ইজ থিকার দেন ওয়াটার। আমার আরেকটা গল্পের কথা মনে পড়ে আছে। তোমার মনে হচ্ছে সেই সুবোধের কান কেটে নিয়ে গেছিল, কারণ তখন শেষে সুবোধ বলেছিল যে মাসি, যখন তুই সেই সময় যদি তুমি ভুবনের মাসি, অফকোর্স ভুবনের মাসি, এবার ভুবনের মাসি সেই সময় যদি ঠাসিয়ে থাপ্পড় মারতো তাহলে তার কানও কাটতে হতো না, কানটা কামড়ে উপড়েও দিতে হতো না। অভিষেক ব্যানার্জিকে ছোটবেলা থেকে যদি শাসন করা হতো তাহলে এই জিনিস তৈরি হতো না। একটা পুরো দল ভেঙে গেল, তার 3-4টে টুকরো হয়ে গেল, একটা শহীদ দিবস নিয়ে নিজেদের মধ্যে লড়াই করছে। সূত্রকে অভিষেক ব্যানার্জি, এখানে সুমনদা বলছে সূত্রকে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির তো সময় নেই, না ইচ্ছে আছে, না কোনো রকম কোনো মানে কনাইভিং নেচার ভারতীয় জনতা পার্টির নয়। বিজেপির একমাত্র উদ্দেশ্য যে আমরা সেবায় ব্রতী, আমরা মানুষের সেবা করব, পশ্চিমবঙ্গের উন্নয়ন করব, দেশের আমরা তৃণমূল তথা মমতা ব্যানার্জি রাজ্যসভার এমপিকে পদত্যাগ করিয়ে বিকালবেলা পদত্যাগ করিয়ে সন্ধ্যাবেলা টিকিট দেওয়া হলো। এটা কি? এটা কি? আরে এটা পরিষ্কার দিনে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করার ক্ষমতা থেকে এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে দাঁড়াবে। 97-98 সালে যখন শুরু করেছিলেন কিছু ছিল না হাতে। 2004-2006 অনেক কঠিন পরিস্থিতি থেকে দাঁড় করিয়েছেন।
ফলে তৃণমূল কংগ্রেস থাকবে কি থাকবে না আগামী দিন বলবে। আর এই ভোটেও 41% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। শতরূপাদি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শাসন করা প্রয়োজন ছিল, উল্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় শাসন করেছেন এবং তার শাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে এক এক করে দলত্যাগ করছেন। দ্রুত রবীন্দ্রনাথ ভট্টাচার্য। দেখুন, এই যে আজকে বলছেন যে কুণালবাবু বলছেন যে এতদিন যুবরাজ করে গেছেন, মদন মিত্র কিন্তু আমার পরিষ্কার মনে আছে আইপ্যাকের বিরুদ্ধে তীব্র ভাষায় প্রোটেস্ট জানিয়েছিলেন। অনেক লিডার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছিলেন। একদম কোনো জায়গাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিকে আইপ্যাক প্যাক একবার বলেছিলেন বটে, কিন্তু এই জায়গা থেকে অভিষেকের ডমিনেন্সকে কিছুতেই সেই জায়গা থেকে সরে আসতে পারেনি, উনি আলটিমেটলি মেনে নিয়েছেন। এই যে আইপ্যাক একটা অর্গানাইজেশনের বাইরের একটা অর্গানাইজেশন, তারা ইন্টারফেয়ার করছে তৃণমূলের ভিতরে, এটা কি তৃণমূল যে বিধায়ক তাদের খারাপ লাগেনি? তারা দিনের পর দিন, আমি তাদের সঙ্গে কথা বলেছি, আমার বন্ধু যে এমএলএ ছিল তারা বলেছেন যে কীরকম তাদের খারাপ লাগে যে তাদের সমস্ত তথ্য তাদের তুলে দিতে হয় আইপ্যাকের হাতে, এবং সে চলে যাচ্ছে বলো আমার সঙ্গে। তারা দাঁড়িয়ে থাকে, আইপ্যাকের ছেলেমেয়েগুলো, ছোট ছেলেমেয়েগুলো এসে চেয়ারে বসে তার কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছে একটা 60 বছর 65 বছরের লোকের কাছ থেকে। এই হচ্ছে ঔদ্ধত্য শিখিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এই যে ঔদ্ধত্য এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে জেনারেট করেছে। আইপ্যাককে যে মুহূর্তে ভেঙে দেওয়া হলো তখন কিন্তু আমার পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এবার অন্যদিকে ঘুরবে, কারণ আইপ্যাক এমনভাবে ধরে বেঁধে বিভিন্ন জায়গায় কি বলবো অর্থনৈতিকভাবে ইনফ্লুয়েন্স করে গোটা নির্বাচনটাকে করবার চেষ্টা করছিল, সেইটাকে কেটে দেওয়ার ফলে এই জায়গাটায় অর্থনৈতিক সোর্সটা। কিন্তু তারপরে আমি বলছি যাবতীয় বিষয়গুলো রবীন্দ্রনাথ বাবুর সামনে আসার পরেও এখনো পর্যন্ত যে 3-4 যতগুলোই ফেসবুক লাইভ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে রক সলিড হয়ে দাঁড়াচ্ছেন। মানে এত অভিযোগ সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঘের সঙ্গে তুলনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা কারণ বলি, একটা কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন ওনারা সেই বয়স ওনাকে আর সাথ দিচ্ছে না, অর্থাৎ সিঙ্গুর আন্দোলনের সময় যেরকম ছিলেন সেই আন্দোলনের, সুতরাং তিনি একটা অল্প বয়সী যাকে ভরসা করতে পারেন এরকম লিডার চাইছেন। আরে মমতা বন্দ্যোপাধ্যায় হয়, তিনি চার্টার্ড প্লেনে যাবেন, জামান নিয়ে ঘুরবেন, 19টা গাড়ির কনভয় নিয়ে যাবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় যেতেন গাড়ির পিছনে, কি বলে বাইকের পিছনে চলে যেতেন। দুটোর মধ্যে তফাৎ মানুষ বোঝে, বোকার মতো থাকবে না, এবং থাকে না বলেই তারা উনি এরপর ভরসা করলেও মানুষ আর ভরসা করতে পারছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না বা চাইছেন না, সুতরাং বুঝতে চাইছেন না, সুতরাং তাকে মেনে নিতে হবে তার ভবিষ্যৎকে। বেশ এই মুহূর্তের যে খবর সামনে আসছে যে লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আসন, সেই আসন এবার অ্যালট করা হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। আরো একবার জানাবো, লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আসন, সেই আসনে এবার সুদীপ বন্দ্যোপাধ্যায় পেলেন সামনের সারির আসন, আর দ্বিতীয় সারিতে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো তথ্য জানবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। বিজেন্দ্র, দেখো, এর আগে যখন লোকসভায় টিএমসি দলনেতা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি ফ্রন্ট রোতে বসতেন, কিন্তু যখন তাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দেন এবং লিডার করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 354 নম্বর সিট ফ্রন্ট রোতে অ্যালট করা হয়েছিল, যেটা অখিলেশ যাদবের পাশের সিট। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বসছিলেন, আর গত সেশন অবধি তাকে আমরা দেখেছিলাম, যেহেতু তিনি টিএমসির লোকসভা দলনেতা ছিলেন। এখন যখন 20 জন সাংসদ সেখান থেকে বেরিয়ে গেছেন, তারা পৃথকভাবে বসবেন সেই সিদ্ধান্ত নিয়েছেন, এবং পৃথক তাদেরকে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো করা হোক সেটা তারা দাবি করেছিলেন স্পিকারের কাছে। এখন যেটা লোকসভা সচিবালয় থেকে জানা যাচ্ছে যে নতুন করে সিট অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 354 নম্বর সিট দেওয়া হয়েছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গত সেশন অবধি বসছিলেন টিএমসি লিডার হিসাবে। যেহেতু তাদের সংখ্যা এখন 8 হয়ে গেছে, তাই তাকে এখন সেকেন্ড রোতে সিট দেওয়া হয়েছে। সেকেন্ড রোতে তিনি কোথায় বসবেন? সেকেন্ড রোতে তিনি বসবেন 281 নম্বর সিট, যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেকেন্ড রোতে বসছিলেন গত সেশন অবধি। সেই সিটটা এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য অ্যালট করা হয়েছে, অর্থাৎ ফ্রন্ট রোতে চলে এলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি ফ্রন্ট রোতে বসছিলেন গত সেশন অবধি, তাকে সেকেন্ড রোতে সিট দেওয়া হয়েছে লোকসভা সচিবালয়ের তরফ থেকে। অর্থাৎ এই আসন বদল, আমি দ্রুত প্রতিক্রিয়ার জন্য বিশ্বনাথ চক্রবর্তী। দেখো, এটা স্পিকারের প্রেরোগেটিভের মধ্যে পড়ে। স্পিকার হলো ফাইনাল ডিসিশন মেকার। এই ক্ষেত্রে উনি সিদ্ধান্ত নেবেন কে কোথায় বসবে, কার আসন কোথায় বরাদ্দ হবে। কিন্তু আমার একটা প্রশ্ন হলো যে এই এনসিপিআই তো প্রকাশ্যে বলেছে যে তারা বিজেপির সঙ্গে থাকবে, তারা এনডিএর সঙ্গে থাকবে, এবং কালকে প্রধানমন্ত্রীর সাথে সুদীপ বন্দ্যোপাধ্যায় দেখা করেছেন, 1 ঘন্টার উপরে আলোচনা তাদের মধ্যে হয়েছে।
এবং তারা তো বিরোধী দলের ভূমিকা পালন করবে না। তাহলে আমি বুঝতে পারছি না বিরোধী আসনের কাছাকাছি কেন থাকবে। তাদের তো সরাসরি ট্রেজারি ব্রাঞ্চে বসার কথা, অর্থাৎ সরকার পক্ষের সাথে বসার কথা। মানে সেটাই অপোজিশন তো অপোজিশনই বলেছি, ইস্যু বেসড এনডিএ সাপোর্ট করবে। আপনি তো শুনেছেন বিশ্বনাথ দা, কেন এগুলো বলছেন? না, সুদীপ বন্দ্যোপাধ্যায় তো বলেছেন কাকলি ঘোষ দস্তিদার এনডিএ শরিক হিসেবে কাজ করবেন বলেছেন, এবং ট্রেজারি বেঞ্চে বসার আবেদন তো করা হয়েছিল। ইস্যু বেস এনডিএ এর সঙ্গে থাকবে। রিপিট করো, আর্কাইভ বের করো। বিশ্বনাথ দা বেটার জানবে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার তারা এনডিএ শরিক, তারা এই কথাটা বলেছেন তারা। হ্যাঁ, বিশ্বনাথ দা শেষ করে নিন। হ্যাঁ, সেই কারণে আমি বলছিলাম যে আলটিমেটলি এটাও শোনা যাচ্ছে যে এদের মধ্যে মানে পরবর্তী মন্ত্রিসভা যখন পুনর্গঠন হবে তাদের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষরা মন্ত্রিসভায় ঢুকতে পারে। ফলে দেখো এখন যে গ্রুপটা তুমি পাচ্ছ সেটা কার্যত এনডিএ জোট, মানে এরা বিরোধীর নয়, এরা এনডিএ এবং বিজেপির সাথে সঙ্গে সহযোগিতা করে এরা চলবে দিল্লিতে। এবং বিজেপিও কোনো রাগঢাক করেনি, বিজেপিও পরিষ্কার বলেছে জাতীয় স্বার্থে এক মানে ওয়ান নেশন ওয়ান ইলেকশন থেকে শুরু করে ডিলিমিটেশন বিল, উইমেন রিজার্ভেশন বিল পাস করবার জন্য এদের দরকার। বিজেপি তো কোনো রাগঢাক করেনি, পরিষ্কার ন্যাশনাল ইন্টারেস্টে এদেরকে তৃণমূলকে ভেঙে তারা আরেকটা গোষ্ঠী তৈরি করে এনডিএতে শরিক হিসাবে যোগদান করেছে। এটা ক্রিস্টাল ক্লিয়ার। বেশ, আমি এইখানে দর্শকদের সামনে রাখতে চাইবো, নিঃসন্দেহে দেখুন জাতীয় রাজনীতিতে খুব দ্রুতই 3টি বিল আবার পেশ করা হবে। সেক্ষেত্রে ঠিক কি ভূমিকা থাকবে এদের, নিঃসন্দেহে সেগুলো নজর। কিন্তু আপাতত খুব তাড়াতাড়ি হলে মাঝে মাত্র একটা দিন রয়েছে, তারপরই রয়েছেন 21শে জুলাই। এই 21শে জুলাইকে নিয়ে যাবতীয় রাজনীতি চর্চা এই মুহূর্তে কেন্দ্রীভূত হচ্ছে। দিল্লির রাজঘাটে 21শে জুলাই শহীদ দিবস পালন করতে চলেছে এনসিপিআই, এই কথা জানিয়েছেন লোকসভার বিদ্রোহী তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আবার এদিকে নিজের সভাস্থল খতিয়ে দেখলো কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল, এবং অবশ্যই কিছুক্ষণ আগে কৃতিত্ব দিচ্ছিলেন সুমন বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই কংগ্রেসকে, তারাও খতিয়ে দেখেছে আজকে। দেখুন, শহীদ দিবসটা 21শে জুলাই আমরা দিল্লিতেই রাজঘাটে গিয়ে স্মৃতি তর্পণ করব। 21শে জুলাইয়ের শহীদ দিবসের কর্মসূচি নিয়ে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল শিবিরের টানাপোড়েন চলছিলই। এই প্রেক্ষাপটে এবার শহীদ দিবসের অনুষ্ঠান রাজ্যের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেল রাজধানীতে। মঙ্গলবার দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শহীদ দিবস পালন করবেন এনসিপিআই সাংসদরা। আমরা সবাই তো একটা দল থেকে এসেছি প্রত্যেক বছর শহীদ দিবসটা পালন করতে এবং সেই সেন্টিমেন্টটা আমাদের আছে। আমরা কিন্তু এই শহীদ দিবসটা 21শে জুলাই যেহেতু এখানে বাদল অধিবেশন চলবে, আমরা দিল্লিতেই রাজঘাটে গিয়ে স্মৃতি তর্পণ করব। এরা তো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই তো দিদি 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 যুবরাজ 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 করে ঘুরেছে। সাংসদরা লজ্জা ঘেন্না আছে কোনো? 24 সালে ভোটে জিতেছেন 5 বছরের জন্য, অ্যান্টি বিজেপি ভোটে জিতেছেন। আপনাদের 5 বছরের মেয়াদ, তার সঙ্গে রাজ্য সরকারের কি সম্পর্ক? মঙ্গলবার মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে 21শে জুলাইয়ের শহীদ দিবস পালন করছে ঋতব্রত তৃণমূল। অন্যদিকে হাইকোর্টের নির্দেশে বিড়লা তারামণ্ডলের কাছে ক্যাথিড্রাল রোডে শহীদ দিবস পালন করবে কালীঘাট তৃণমূল। শহীদ মিনারে এবার বড় করে 21শে জুলাইয়ের কর্মসূচি করছে কংগ্রেসও। এবার তার সঙ্গে যোগ হলো দিল্লিতে বিদ্রোহী তৃণমূল সাংসদদের শহীদ তর্পণও। অর্থাৎ এ রাজ্যে ও দিল্লিতে মিলিয়ে এবার 21শে জুলাইয়ের শহীদ দিবসের অনুষ্ঠান হচ্ছে 4টে। সকলেই শহীদদের মর্যাদা দেওয়ার কথা বলছেন। শহীদদের শ্রদ্ধা জানানোর অধিকার সকলের আছে, সকলেই করতে পারে। সুতরাং কারা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন এটা বড় কথা নয়, কিন্তু শহীদদের শ্রদ্ধা জানানোটাই বড় কথা। আমরা শহীদদের শ্রদ্ধা জানাবো। আর অন্যদিকে এদিন বিড়লা তারামণ্ডলের কাছে ক্যাথিড্রাল রোডের কাছে সভাস্থল পরিদর্শন করে কালীঘাট তৃণমূল। শুরু হয়েছে মঞ্চ বাঁধার কাজ। যে বিশ্বাসঘাতকতা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে যারা প্রতিষ্ঠা লাভ করে হঠাৎ যারা উল্টো কথা বলছেন, সাধারণ মানুষ এবং কর্মীরা তাদের কোনো অবস্থায় গ্রহণ করছেন না। এবার বড় করে শহীদ দিবস পালন করছে কংগ্রেসও। এদিনও শহীদ মিনার চত্বরে প্রস্তুতি খতিয়ে দেখেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সব সরকারি সাহায্য এক্সটেন্ডেড মঞ্চ আমাদের সকাল থেকে মাইক লাগাতে দিচ্ছে না।
আচ্ছা বলুন তো, আমি কত আগে থেকে পারমিশন নিয়েছি? একটা বড় মিটিং হলে তার পাশাপাশি পারমিশনের ব্যবস্থা থাকে না, কি করে হয়? কি করে অথরিটি দিলেন মেয়র রোডে? সকাল থেকে মাইক লাগাতে দিচ্ছেন না, তাদের এক্সটেন্ডেড মঞ্চ হচ্ছে, তাহলে দিলেন কেন? গণতান্ত্রিক ব্যবস্থাই যদি ধ্বংস করবেন, দিলেন কেন? মানে কোনো বিষয় নয়, আমি অ্যালাউ করছি আপনাকে। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে দিল্লি থেকে ভার্চুয়াল শহীদ দিবসের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তৃণমূল সাংসদরা। 5 বছর পর দল যখন ভেঙে টুকরো হয়ে গিয়েছে, তখন ফের একবার 21শে জুলাইয়ের শহীদ তর্পণ পালন হতে চলেছে দিল্লিতে। বিজেন্দ্র সিংহ, অনির্বাণ বিশ্বাস ও সুদীপ্ত আচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। মানে রবীন্দ্রনাথ বাবু, একদিকে এই শহীদ নিয়ে আমরা ওরা, অর্থাৎ কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল, আবার অন্যদিকে এনসিপিআই বলছে শহীদ নিয়ে আমরা ওরা চলবে না, শহীদ সবার, সেটা আবার দিল্লির রাজঘাটে। মানে একেবারে অন্যরকম 21শে জুলাই দেখতে চলেছে এবার সাধারণ মানুষ। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এনসিপিআই দলটা তো এখনো আনরেকগনাইজড বাই ইলেকশন কমিশন। সেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজেও বললেন যে এই তো নিয়ে গিয়ে কাকলি গিয়ে পৌঁছে দেবে, তারপর উনি স্বীকৃতি আজ সন্ধ্যেই পেয়ে যাব, কালকে স্পিকার স্বীকৃতি দিয়ে দেবেন। এই গোটা প্রসেসটা এখন এই অবস্থায় আছে। সুতরাং তাদের যেমন ট্রেজারি বেঞ্চে এখন বসাতেই পারে না, কারণ এনসিপিআইয়ের স্বীকৃতি নেই, তাদেরকে তৃণমূলের সঙ্গেই রাখতে হবে। ঠিক তেমনিভাবেই ওদের যদি মানে ওরা একটা আধা কাছের অবস্থানে আছে, যদি এনসিপিআই হয় তাহলে আবার শহীদের কি আছে? তাদের তো শহীদ দিবস তো তাহলে ভগৎ সিংয়ের দিনে শহীদ দিবস করুন, তাহলে আর 21শে জুলাই কেন? আরও বড়ভাবে তো মানুষ, সারা ভারতের মানুষ জানে বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, উল্লাসকর দত্ত, এদের দিনগুলোতে করুন। আপনি শুধু শুধু 21শে জুলাই পাচ্ছেন কেন? আসলে গোটা তৃণমূলের এই 21শে জুলাই হচ্ছে ব্র্যান্ড ইকুইটি। এইটা যে পাবে, এই ব্র্যান্ড ইকুইটিটার উপর সকলের নজর। তাহলে সেই ইলেকশন কমিশনে গিয়ে তার বক্তব্য জোরালো ভাষায় পেশ করতে পারবে, কারণ ঐতিহাসিক যে সাংগঠনিক যে তথ্য, সেইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নাই ইলেকশন কমিশনের যখন রিভিউ হয় তখন। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গাটা অনেক বেশি স্ট্রং ইলেকশন কমিশনের কাছে, যে ঐতিহাসিকভাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন লিড করেছিলেন, এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। কংগ্রেসের পতাকায় করেছেন, এটা নিয়েও কারো সন্দেহ নেই। সুতরাং তারপরে তিনি বেরিয়ে এসেছিলেন। তাহলে শহীদ দিবসের এই ব্র্যান্ড ইকুইটিটা নেওয়ার জন্য এই 4টে জায়গায়, মানে কংগ্রেস তারা আবার এটাকে নিতে চাইছে, আর এদিকে এরা 3টে দল, মানে ওদিকে কাকলি দাশগুপ্তদের এনসিপিআই, এদিকে কাকলি ঘোষ দস্তিদার, মাননীয় কাকলি ঘোষ দস্তিদারদের এনসিপিআই, এদিকে ঋতব্রত তৃণমূল, অন্যদিকে কালীঘাট তৃণমূল, এই 3জন এবং কংগ্রেস, এদের মারপিট চলছে কারা এই লোকের বেশি লোক দেখাতে পারেন। এবং খুব স্বাভাবিকভাবেই সেই কারণেই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন যেটা হয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের 2500 বোধহয় পারমিশন পেয়েছে কোর্টের কাছে, কিন্তু ঋতব্রতদের কোনো পারমিশন মানে অভাব নেই যে তাদেরকে এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনে কোনো, আমি শুনিনি যে তাদের লোক সংখ্যা সীমিত রাখতে হবে। তাহলে এটা তো করবেই, কারণ শুভেন্দু অধিকারী যে 108টা জায়গাতে চিঠি দিয়ে দিয়ে সভা করতে হয়েছিল, আজকে তিনি সেটা পথে পথে বোঝাবেন। সুতরাং সেটা নিয়ে কোনো, যে যখন ক্ষমতায় থাকে তখন তার ক্ষমতার সুমন বন্দ্যোপাধ্যায়, মানে আমি বলছি তার মানে প্রতিযোগিতার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, অন্যদিকে এনসিপিআই, সবাইকে নামতে হচ্ছে। না দেখো সুব্রজিৎ, আমি প্রথমে নোট অফ ডিসেন্ট দেবো যে তুমি বললে আমি কংগ্রেসকে কৃতিত্ব দিয়েছি, সেটা না। আমি বলতে চেয়েছি যে কংগ্রেসের, যুব কংগ্রেসের পতাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব হয়েছিল, এবং 1993 পর 1994 থেকে ধারাবাহিকভাবে এই শহীদ দিবস পালন করে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দ্বিতীয় কোনো বিকল্প নেই। আমি বলছি যে 13 জন মারা গিয়েছিলেন, সেই 13টার পরিবারের মধ্যে রঞ্জিত দাস এবং আব্দুল খালেকের পরিবার, তারা জানিয়েছে যে দল একটাই, কংগ্রেসের দাবিকে কতটা মান্যতা তৃণমূল কংগ্রেস দিয়েছিল শাসন ক্ষমতায় থাকার সময়, যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সভাটাকে কম করার চেষ্টা হয়েছে, তাতে লোক কম করার চেষ্টা হয়েছে। এই যে 2500 বেঁধে বললেন, একটু বলেনি, এই যে 2500 বেঁধে রাখার কথা একটু আগে বললেন, এটা তো ঘটনা।
অন্য জায়গায় যখন ওই বেরোডে যেটা হচ্ছে সেখানে কিন্তু কোনো রকম লোকসংখ্যা বেঁধে দেওয়া হয়নি। আমি বললাম তো যে আজকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে যখন মঞ্চ আমি বুঝতে পারছি না লোকসংখ্যা কি বিজেপি বেঁধে দিয়েছে নাকি? কোর্ট বলেছে। আমার প্রশ্ন হচ্ছে এই কোর্টের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে ছুটে যাচ্ছেন তার এই দলীয় কার্যালয়ে ভাঙচুর নিয়ে, এই নির্দেশ তো কোর্টের যে কতজন সংখ্যা থাকবে কোর্টের নির্দেশ দেওয়া। কোর্টে যেতে হয়েছে, কোর্টে যেতে হবে কেন? আপনারা সমালোচনা যেতে হয়েছিল যে প্রতি মুহূর্তে উত্তরটা নিতে দিন অন্তত শতরূপা। বিজেপি ভয় পাচ্ছে, ফলে তারা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা বেশ, বিজেপি ভয় পাচ্ছে, যারা ভয় পাচ্ছে তাদের উত্তরটা তো নিতে দিন শতরূপাদি। না, রবীন্দ্রনাথ দা বললেন যে ভগৎ সিং এদের অমুক তমুক এইসবগুলো সূত্র খুঁজে বের করে আনা, কিন্তু কাকলি ঘোষ যে সকালবেলা এমন শুরু করেছিল, আমি তো ভাবলাম যে আইরিশ রেভলিউশনের মার্টার বা রাশিয়ান রেভলিউশনের মার্টারটা ধরে নিয়ে চলে আসবে। উনি নাকি নিজের চোখে দেখেছে, হয়তো দেখেছেন, আমি জানি না। কিন্তু আমার এখানে যেটা বারবার সুমনদা বলছে যে কংগ্রেসের সময়, কংগ্রেসের সময়, মনে পড়ে যাচ্ছে পুরনো কথা, কারণ কংগ্রেসরাই তো নিউজিল্যান্ড নেমন্তন্ন করেছিল যে মমতা ব্যানার্জি এসে উনাদেরই মঞ্চে করুক। আমি যেটা বলছি যে বিজেপির কোনো বাইরন নেই, আমরা এখানে খেলা দেখছি। আজকে বলে তুমি যে বলছো কি ডায়লগ হবে, আরেকটা র্যাকেট ক্লাবের সামনে হবে, প্ল্যানেটোরিয়ামের পাশে, আরেকটা দিল্লিতে হবে, রাজঘাটে, কোথাও ভগবান জানে। আমি বলছি যে এনসিপিআই যারা গেছে তাদের হালকাভাবে নিও না, যারা আছে তারাও করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এত আলোচনা হচ্ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর্টের কথা প্রসঙ্গ পর্যন্ত এলো, যে কোর্ট বেঁধে দিয়েছে একেবারে কতজনকে নিয়ে এই 21শে জুলাই কালীঘাট তৃণমূল কংগ্রেস তারা করতে পারবে। কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এলো, এই প্রতিবেদনটা অবশ্যই দর্শকদের সামনে রাখতে হবে, যেটা আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয় সেটা যে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, সেখানে স্থিতাবস্থা জারি করেছে কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আবেদন জানিয়েছিলেন, অর্থাৎ এই নির্দেশ থেকে এইটা স্পষ্ট যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে আর বুলডোজার চালানো যাবে না। এই ভবন ভাঙার আড়ালে আসলে চুরি চলছে। পুলিশ এবং বিজেপির একাংশকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় কি লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রতিবেদনে, সেটাও দেখাবো, দেখুন। থমকে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিস ভাঙার কাজ। আপাতত ডায়মন্ড হারবারের সাংসদের অফিসে চালানো যাবে না বুলডোজার, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙার প্রক্রিয়ায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলেন বিচারপতি রাজা বসু চৌধুরী। দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের নির্দেশে শনিবার থেকে শুরু হয় আমতলার সাংসদ অফিস ভাঙার কাজ। রবিবারও সেখানে পড়ে হাতুড়ির ঘা, যার বিরুদ্ধে আগেই সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা বলছেন অবৈধ, 15 তারিখ হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল, সেখানেও আমাদের প্রতিনিধিরা গেছিল, এবং কিসের বেসিসে কমপ্লেনটা ফাইল হয়েছে সেই কমপ্লেনের কপি জেলা প্রশাসন দিতে পারেনি। আর এই ঘটনা ঘিরে জলগড়ায় আদালত পর্যন্ত। বুলডোজার অ্যাকশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে লিপস অ্যান্ড বাউন্স। মামলাকারীর আইনজীবী কিশোর দত্ত সওয়াল করে জানান, আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের একাংশ ভাঙার আগে ওই ভবনের মালিককে শুনানির জন্য কোনো নোটিশই দেওয়া হয়নি। রাজ্য সরকারের তরফে পাল্টা সওয়ালে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র বলেন, গত 13ই জুন জানানো হয়েছিল কোন আইনের ভিত্তিতে ভাঙা হচ্ছে। ওই নির্মাণের কোনো অনুমোদন ছিল না। ছুটির দিনে কোর্ট বসিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা হচ্ছে। লিপস অ্যান্ড বাউন্সের আইনজীবী পাল্টা সওয়াল করেন, পর্যাপ্ত সময় না দিয়েই ভবন ভাঙার কাজ শুরু করা হয়েছে, এত তাড়াহুড়োর কি ছিল? বিচারপতি রাজা বসু চৌধুরী দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের আইনজীবীর কাছে জানতে চান, ভবন ভাঙার কোনো নির্দেশের কপি দেওয়া হয়েছিল কিনা। জবাবে জেলা পরিষদের আইনজীবী বলেন, কোনো অনুমতি ছাড়াই ওই ভবনে 6.5 মিটারের বেশি উঁচু নির্মাণ করা হয়, যা বেআইনি। শেষ পর্যন্ত সব দিক খতিয়ে দেখে আমতলার ভবন ভাঙার উপর 31শে জুলাই পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার কথা বলেন বিচারপতি রাজা বসু চৌধুরী। অর্থাৎ হাইকোর্টের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সেখানে নতুন করে কিছু করা যাবে না। সাময়িক স্টে অর্ডার, নেক্সট ডেটে এটা শুরু হয়ে যাবে, আমি আশা করি। বিচার ব্যবস্থার উপর আমার ভরসা আছে। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট অনুযায়ী এটা হচ্ছে পুরো বেআইনি বিল্ডিং। আর অভিষেক ব্যানার্জির এত জ্বালা কিসের? ওইটা তো ওর জমি নয়, এটা ওর বাপের জমি। এদিকে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিসের সামনে দেখা যায় আসবাবপত্রে বোঝাই হয়ে গেছে ট্রাকের পর ট্রাক। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যা বলা হচ্ছে সেটাই এখনো পর্যন্ত নিশ্চয়ই যুক্তিগ্রাহ্য। যারা ভাঙার ক্ষেত্রে যতটা তৎপরতা দেখালেন, তারা তার সাপোর্টে যে নথি বা ডকুমেন্টস বা প্রামাণ্য, তো সেগুলো নিশ্চয়ই তারা আজকে কোর্টে দেখাতে
তার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্তি শক্তিশালী ছিল, সেই কারণেই কোর্ট আপাতত স্টে করে দিয়েছে। যদি বেআইনি থাকে তাহলে অ্যাডমিনিস্ট্রেশন তার ব্যবস্থা নিয়েছে, এবার তারপরে কোর্টে গেছে। এবার এটা এখন যখন কোর্টে গেছে, এটা কোর্টের বিষয়, কোর্টের বিষয়ে তো আমরা আলাদা করে কিছু বলতে পারি না। কোর্ট যা রায় দেবে সেটাকেই মান্যতা দেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া বিভিন্ন জিনিস থেকে শুরু করে গাদা গাদা শাড়ি ধুতি ভরা হয়েছে পরপর বস্তায়, একই সঙ্গে রয়েছে পেটি পেটি নথি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বিভিন্ন রকমের যে ফার্নিচার সেগুলোকে একেবারে এখান থেকে বাইরে বার করে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে অফিস রয়েছে আমতলা, সেখান থেকে হচ্ছে কিন্তু বিভিন্ন যন্ত্রপাতি বার করা হচ্ছে। যেমন এই যে যন্ত্রপাতি নিয়ে যাওয়া হচ্ছে এখানে, এবং দেখা যাচ্ছে একটা ইকুইপমেন্ট র্যাক এখানে রয়েছে, যেটা হচ্ছে ফাইবার টার্মিনাল এর ওপরে গোয়াটা চলে, সেই ইকুইপমেন্ট র্যাক এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিসে, সেটাও একেবারে যে তার কানেকশন সেই সবটা কেটে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই ঘটনাকে হাতিয়ার করে সমাজ মাধ্যমে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদ তাঁর আমতলার অফিসের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে লেখেন, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ বিজেপির দুষ্কৃতীদের সঙ্গে মিলে ট্রাঙ্ক ভর্তি করে ল্যাপটপ, প্রিন্টার, গুরুত্বপূর্ণ নথিপত্র, টেবিল, চেয়ার সহ যাবতীয় জিনিস নিয়ে যাচ্ছে। এটা কোনো ভাঙচুরের অভিযান ছিল না, এটা আসলে পুলিশের পোশাকে সংঘটিত চুরি, যা আইনের শাসনের প্রতি চরম অবমাননা। অথচ বিষয়টি এখনো হাইকোর্টের বিচারাধীন। রাজ্য পুলিশের বিরুদ্ধে চুরির অভিযোগ করছেন, কারণ হচ্ছে উনি চুরি জিনিসটা ভালো বোঝেন। চুরি সম্পর্কে ওনার পিএইচডি করা আছে, অন্য কিছুতে ডিগ্রি না থাকুক, যে যেরকম সেরকম লোককে ভাবে, চোর লোককে চোরই ভাববে। তবে আপাতত কলকাতা হাইকোর্টের নির্দেশে বন্ধ রাখা হয়েছে আমতলার অফিস ভাঙার কাজ। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। যেটা ছিল গতকাল আপনারা জানেন যে বুলডোজার চলেছিল এবং আজকেও বুলডোজার চলেছে লিপস অ্যান্ড বাউন্সের তরফে। এই যে ডেমোলিশন, তার বিরুদ্ধে কোর্টে যখন মুভ করা হয় তা নিয়ে সওয়াল জবাব চলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, জেলা পরিষদের আইনজীবী বলছেন, যেটা নিয়ে আমি প্রাক্তন পুলিশ কর্তার কাছে আসতে চাইবো, অনিল জানার কাছে, যেখানে জেলা পরিষদের আইনজীবী বলছেন যে কোনো অনুমতি ছাড়াই ওই ভবন, অর্থাৎ এমপির যে অফিস, সাংসদ কার্যালয়, সেখানে 6.5 মিটারের বেশি উঁচু নির্মাণ করা হয়, যা বেআইনি। আমার প্রশ্ন হচ্ছে, একটা বেআইনি ইললিগাল কনস্ট্রাকশন হলো, দিনের পর দিন, মাসের পর মাস সেটা রইল, প্রশাসন বা সেখানে যারা দায়িত্বে ছিলেন প্রশাসনিক আধিকারিক কেউ চোখে পড়লো না, কার্যত চোখে ঠুলি পরে বসেছিলেন। সেটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস বলেই? অনিলদা, না, ও তো প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাতেন, আমরা বুঝতে পারতাম না কে হোম মিনিস্টার। মমতা ব্যানার্জি হোম মিনিস্টার ছিলেন না উনি হোম মিনিস্টার, তার নমুনা আমরা দেখেছি। খুনের আসামি ডায়মন্ড হারবারে গিয়ে 3 স্টার হোটেলে গিয়ে মিটিং করছে, তারপরে এই পুলিশ অফিসার খুনের আসামি পুলিশ প্রেসকটে প্রেস ব্রিফিং করে গেছেন। আপনি প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন বলছেন, মদন মিত্র বলছেন উনি তো সিপি ছিলেন, উনি পুলিশ কমিশনার ছিলেন। হ্যাঁ, এরকম আরও অনেকে কমিশনার হয়েছিলেন, দেখতে পাচ্ছেন তার কি হাল হয়েছে। কমিশনার ট্রান্সফার অর্ডার করতেন, তার উপর উনি ছড়ি ঘোরাতেন, তার পরিণতি দেখতে পাচ্ছেন। আমরা এইসব দেখিনি। এখন কথা হচ্ছে, দেখুন, তিলতলায় যখন প্রথম ভাঙা হয়েছিল, আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু IAS IPSের অফিসারে পরিষ্কার বলেছিলেন, আমার হ্যাঁতে হ্যাঁ, নাতে না বলবেন না, আপনারা খোলা মনে বলবেন। কিন্তু যখন ভাঙার অর্ডার দিলেন, তখন কেউ সাহস করে বললেন না এই অফিসাররাই ডোবায় সরকারকে, এই ধরনের চাটুকার অফিসাররাই ডোবায়, সে IAS হোক, IPS হোক আর পুলিশ হোক। তার কারণ তখন যদি বলতেন স্যার এটা এইভাবে ভাঙা যায় না, 401-এ নোটিশ দিতে হবে, নোটিশের টাইম দিয়ে তারপরে যদি উত্তর না দেয়, তখন 408-এ কর্পোরেশনের ডিমোলিশন অর্ডার হয়। কর্পোরেশন ডিমোলিশন অর্ডার হলে পুলিশ প্রোটেকশনে সেটা ভাঙে। পুলিশ তো ভাঙে না, ভাঙে কর্পোরেশনের ডিমোলিশন স্কোয়াড। পুলিশ প্রোটেকশন দেয় তাদের উপর যাতে ঝামেলা না হয়। পুলিশের মধ্যে কোনো রোল নেই পুলিশের প্রোটেকশন দেওয়া ছাড়া। কিন্তু এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে নোটিশ দিয়েছে, তারপরে টাইম বাউন্ড করেছেন, দেননি, তারপরে ভেঙেছে। যাই হোক, মহামান্য আদালতে বিচারাধীন, বিচারের বিভাগে দেখা যাবে। আমি বলে দিই কোর্টে কি হয়েছে। সেটা হচ্ছে, নোটিশ দেওয়া হয়নি বলে যখন অভিযোগ এলো, তখন রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র তিনি বলছেন যে গত 13ই জুন জানানো হয়েছিল কোন আইনের ভিত্তিতে ভাঙা হচ্ছে, ওই নির্মাণের কোনো অনুমোদন ছিল না। এইটা এজি বলেছেন যে নোটিশ দেওয়া হয়েছে, সাবজেক্ট টু দি ডিসিশন, কোন আইনের ভিত্তিতে সাবজেক্ট টু দি ডিসিশন হবে, তখন আমরা সবাই জানতে পারবো। আর এখন বলছেন তখন প্রশাসন চুপ করেছিল। প্রশাসন কার ঘাড়ে মাথা আছে ওনার উপর কথা বলবে? উনি ওখানে কারুর হিম্মত ছিল ওই ডায়মন্ড হারবারে অন্য কারুর ভোট দেবার, অন্য সম্প্রদায় হিন্দুদের ভোট দেবার অধিকার ছিল? ওখানে বকল মেতে চালাতো জাহাঙ্গীর, শেখ শাহজাহান, শওকত মোল্লা, এরাই তো পুরো সাউথ ডিভিশনটাকে চালাতো। এটা অস্বীকার করার উপায় আছে? শওকত মোল্লা আজকে ধরুন তৃণমূল হয়েছে, এর আগে তো বারবার রেজ্জাক মোল্লা জিততে, আর এখন নেই আমাদের মধ্যে কারুর। তোমরা 2011-র
ক্যাম্পেনটা দেখেছিলে রেজ্জাক মোল্লা? দেখাও, তোমরা দেখতে পাবে ভাঙড়ের ওখানে ক্যাম্পেন করছেন, 8-10টা ছেলে জামা উপর দিয়ে ঝোলানো, পেছনগুলো উঁচু, কোমরটা, একজনের হাতে 2টো বোম ছিল। এখন পেছনটা উঁচুর জন্য পুলিশ অফিসার হতে হয় না, এইভাবে তো ওনারা ভোট করেছেন। ওখানে কারোর ভোট দেয় 7 লাখ এমপি। এখন লাস্ট ইলেকশনে দেখেছো কী অবস্থা হয়েছে, 3rd পজিশন চলে গেছে। মানে এগুলো তো বললে অস্বীকার করার উপায় নেই। এখন এগুলো তো এভিডেন্স। এখন তোমরা, আমার দেশের এমন আইন, চোর চুরি করেছে দেখা যাচ্ছে, কিন্তু চোরকে চোর বলা যাবে না যতক্ষণ না জুডিশিয়ারি ততক্ষণ তাকে চোর সাব্যস্ত করছে। এই 10 বছর 12 বছরের একটা ছেলে রাজনীতিতে এসে যে পরিমাণ সম্পত্তি করেছে, এটা সাদাভাবে হয়? টাটা বিড়লা গোয়েঙ্কারও এরকম করতে পারে না। তারা হয়তো ফর্মুলাটা নেবার চেষ্টা করছিল, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স থেকে হয়তো অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স দিত বা পেটেন্ট নিত যদি আজকে এই রেজাল্ট না হতো। আর তারপরে ঔদ্ধত্য দেখেছো, না মানে প্রধানমন্ত্রীকে, না মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, না বয়স্ক লোক 80 বছর 90 বছর বয়সের লোক, বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রীর বাবা, তার এলাকায় গিয়ে বলছে ডাক্তার বাপকে। এটা ভাষা? আচ্ছা, আপনি যেহেতু বললেন, আমি ঔদ্ধত্যের কথা বলছেন, আমি দেখাবো যে গতকাল একেবারে এই ঔদ্ধত্য দম্ভর আরেকটা প্রতিফলন। ইতিমধ্যেই আপনারা জানেন যে ডিজে মামলায় তলব থেকে শুরু করে জিজ্ঞাসাবাদ পর্যন্ত, কণ্ঠস্বরে নমুনা পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় দিতে বাধ্য হয়েছেন। কিন্তু প্রশ্ন তুলছেন অনেকে যে ঔদ্ধত্য বা দম্ভে এতটুকু কি লাগাম পড়ানো গিয়েছে? গতকালকে কি বলেছেন, যেখানে ঔদ্ধত্য দম্ভ এখনো সমানভাবে রয়েছে বলে অভিযোগটা সামনে আসছে। দেখুন, ভিডিওয় যাদের দেখা গেছে তারা কেউ কিন্তু বাঁচবেন না। আইনের হাত অনেক দূর। যদি ভাবেন যে বিজেপির নেতারা আমাদের বাঁচাবে, আর যারা তৃণমূলের পার্টি অফিস ভাঙছেন, আমি তাদের বলবো যে অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর। পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া, যে ধারায়, যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। আমি হুঁশিয়ারি দিচ্ছি না, যে আইনে আপনি ভেঙেছেন একই আইন প্রযোজ্য করেই ভাঙা হবে। সদরবাদী, এই যে দেখো, আবার তোমরা দেখাচ্ছ ঔদ্ধত্য। আমি বারবার বলছি, এমন ঔদ্ধত্য, এমন অ্যারোগ্যান্স, কোনো রকম আত্মসমীক্ষার কোনো চিহ্ন মাত্র নেই, কোনো রিগ্রেট নেই, কোনো অনুতাপ নেই। এখনও বলে যাচ্ছে, এখনও ভাবছে যে ও এখনও ফুল পাওয়ারে আছে, বিজেপির নেতারা নাকি বাঁচাতে আসবে। এখানে বিজেপির কোনো ফ্যাক্টর নয়। এখানে হ্যাঁ, আমরা শাসন চালাচ্ছি, আমরা প্রথম থেকে মুখ্যমন্ত্রী বলে যাচ্ছে যে ইললেজিটিমেট কনস্ট্রাকশন বা ইললিগাল কনস্ট্রাকশন এগুলো বরদাস্ত করা হবে না। যখন থাকবে না আপনাদের, যে আইনের যে ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে, 5 বছর পর সরকার বদল হলে আপনাদের একটা পার্টি অফিস এই রাজ্যে থাকবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। সেটাই তো বলছি যে এখনো অহংকার, এখনো ঔদ্ধত্য। এটা বারবার আমি একটা ডিসকাশনে ফেরত যাচ্ছি। বহুবার আমাদের এখান থেকে বলা হয়েছিল, অন্যান্য যারা থাকতো, যে আপনারা তো প্রেসিডেন্টস রুল ছাড়া পারবেন না, আপনারা তো আর্মি না বলে পারবেন না। কিন্তু আমরা এখানে মানুষের রায় জিতেছি, এবং যে মানুষ 15 বছর এই তৃণমূলের অহংকার, অন্যায়, অত্যাচার এর একেবারে বীতশ্রদ্ধ হয়ে বিজেপিকে দিয়েছে। হতে পারে বিজেপিকে খুব ভালোবেসে হয়তো অনেক মানুষ নাও দিতে পারে, কিন্তু এইরকম থাম্পিং মেজরিটি নিয়ে যে পার্টি আসে, তাকে কি 3 বছর 5 বছরের মধ্যে উধাও করে যেতে পারে? আজকে অভিষেক ব্যানার্জি যে ধরনের মন্তব্য করছে, দেখো আমরা সরকার চালাচ্ছি, আমরা যে একেবারে কোনো ভুল ত্রুটি করবো না সেটাও আমি বলছি না, আমরা কোনো ফুলস প্যারাডাইসে থাকছি না, কিন্তু আমাদের উদ্দেশ্যগুলো দেখো, আমরা মানুষের জন্য করতে চাইছি। আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি, আমাদের ফাইন্যান্সিয়াল পলিসি, প্রত্যেকটা দেখো মানুষ খুশি হবে। হ্যাঁ, এখন হয়তো যেটা ট্রান্সফার অফ পাওয়ারের মধ্যে হয়, একটু আধটু মানুষের হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু মানুষ খুশি হয়ে আমাদের নিয়ে এসছে। সেই মানুষকে থ্রেটেন করা, আজকে এই ধরনের অপমানজনক কথাবার্তা, যে 5 বছর পর ওরা আবার ফেরত আসবে করে আমাদের পার্টি অফিস ভাঙবে, এটা তো মানুষকে অপমান করা, যেটা অভিষেক ব্যানার্জি বারবার করে এসছে। আজকে ডায়মন্ড হারবার মডেল বলে এত ঔদ্ধত্য। ডায়মন্ড হারবার মডেল মানে কি? ইলেকশনের 3 দিন আগে তালা বন্ধ করে রাখা হতো মানুষকে। ডায়মন্ড হারবার মডেল মানে ওই যে কি সেবাশ্রয় নাকি, এমন ট্রিটমেন্ট সেখানে হতো যে কার হাত কেটে যাচ্ছে, কার পা কেটে বাদ দিয়ে যাচ্ছে, ভুল ওষুধ, এক্সপায়ার করা ওষুধ, এবং সেইখানে টাকা নেবার জন্য। বেশ সেবাশ্রয় নিয়ে আমরা আবার পরবর্তীতে আসবো। তবে দেখুন, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার যে কার্যালয়, সেটা লিপস অ্যান্ড বাউন্সের নামে নথিভুক্ত। এখানেই বিজেপি প্রশ্ন তুলছে যে লিপস অ্যান্ড বাউন্সের নামে নথিভুক্ত জমিতে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদ অফিস, ওই সংস্থার সঙ্গে কি যোগ ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের? পাল্টা জবাব এসেছে কালীঘাট তৃণমূলের তরফে। দেখুন,
আমতলায় লিপস অ্যান্ড বাউন্সের নামে থাকা এই বহুতল ভাঙাকে কেন্দ্র করেই এখন যত বিতর্ক। এখানেই রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কার্যালয়, যা কাগজে কলমে নথিভুক্ত লিপস অ্যান্ড বাউন্সের নামে। সেই ভবনে বুলডোজার চলতেই আইনের দরজায় কড়া নাড়ল ওই সংস্থা, আর যার থেকে আরও একবার স্পষ্ট হয়ে গেল লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ। যে এই হচ্ছে দুটি নোটিশ দেখো, একটা হচ্ছে 30/6/2026, একটা হচ্ছে 7/7/2026, এবং সেই নোটিশে স্পষ্ট করে এখানে লেখা রয়েছে, যেটা নোটিশটা দেওয়া রয়েছে হিয়ারিং নোটিশ, এবং সেখানে অমিত বন্দ্যোপাধ্যায় ডিরেক্টর লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড, এবং ওনাকে উদ্দেশ্য করে এই নোটিশ এবং হিয়ারিং নোটিশ, এবং সেখানে বলা হচ্ছে এই ঠিকানার কথা উল্লেখ করে প্লট নাম্বার করে 509, 512 এই প্লট নাম্বার খতিয়ান নাম্বার দিয়ে বলা হচ্ছে যে 15/7/2026 দুপুর 2টোয় হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে। এর আগে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সামনে আসে লিপস অ্যান্ড বাউন্সের নাম। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করেন তিনিই ছিলেন এই সংস্থার সিইও। আমি এখনো এই পদে আছি। এবার সেই সংস্থার নামে নথিভুক্ত বহুতলে বুলডোজার চলতেই কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। তাহলে ওই লিপস অ্যান্ড বাউন্স আর মমতা মানে অভিষেক ব্যানার্জি এক হয়, এটা তো বহু পুরনো তত্ত্ব, এটার মধ্যে নতুনত্ব কি আছে? এটা তো বহু পুরনো তত্ত্ব। লিপস অ্যান্ড বাউন্সের মালিক যে অভিষেক, এটা আমরা আগেও জানি। লিপস অ্যান্ড বাউন্সের শুধু অভিষেক না, অভিষেকের বাবা, অভিষেকের মা, অভিষেকের বাড়ির আরো অনেক আত্মীয়রা যুক্ত আছে লিপস অ্যান্ড বাউন্সের সাথে। এটা তো পুরনো কথা। বুলডোজার অ্যাকশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে লিপস অ্যান্ড বাউন্স, যার প্রেক্ষিতে রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র বলেন, আমতলায় 507 দাগ নম্বরের জমিতে থাকা বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে। লিপস অ্যান্ড বাউন্স কিনেছে তার আশপাশের 509, 512 দাগ নম্বরের জমি, ফলে ওরা এই মামলা করতেই পারে না। মামলাকারীর আইনজীবী কিশোর দত্ত পাল্টা সওয়াল করেন, যদি তাই হয় তাহলে কোন প্রেক্ষিতে লিপস অ্যান্ড বাউন্সের নামে নোটিশ দেওয়া হলো? দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের আইনজীবী জবাবে বলেন, সুশান্ত মণ্ডল নামে এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে তাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সেখানে অনুসন্ধান করে দেখেন ওই ভবনেই ডায়মন্ড হারবারের সাংসদের অফিসের নামে বেআইনি নির্মাণ করা হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী হিসেবে অ্যাডভোকেট জেনারেল সওয়াল করেন, যেহেতু নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্সের বিরুদ্ধে ইডি তদন্ত করছে, তাই এক্ষেত্রে ইডির বক্তব্যও শোনা উচিত। যে পার্টি অফিস তাহলে এখানে এই দলে পশ্চিমবাংলা সারা ভারতবর্ষ যে যত পার্টি অফিস আছে, তাহলে সবার বিল্ডিং প্ল্যান আইনমতো স্যাংশন সব কিছু আছে কিনা, কোনো ডেভিয়েশন আছে কিনা চেক করা হতো। এটা যে রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা যাচ্ছে, এটাই তার প্রমাণ যে বেছে বেছে তৃণমূল কংগ্রেসের অফিসকেই ভাঙা হচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসার ব্যাপার। প্রশ্ন হলো, লিপস অ্যান্ড বাউন্সের জমিতে তৈরি ভবনে কিভাবে নিজের সাংসদ অফিস করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? লিপস অ্যান্ড বাউন্স একটা কোম্পানি, যেখানে তার বাবা আছেন, মা আছেন, স্ত্রী আছেন, কালীঘাটের কাকু আছেন, আর তিনি সিইও হিসেবে আছেন। অতএব তাদের পরিবারের এবং তার এটা একটা কোম্পানি, এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অনেক দিন আগেই বলেছিল যে এতে অনেক বেআইনি লেনদেন আছে। পার্টি অফিস পার্টির নামে থাকবে, যে কার থেকে লিজ নেবেন কিন্তু পার্টির নামে থাকবে, কিন্তু লিপস অ্যান্ড বাউন্স মালিকানা, তাহলে পার্টিটার মালিক তো লিপস অ্যান্ড বাউন্স হয়ে যাচ্ছে। কলকাতা হাইকোর্টে জরুরি ভিত্তিতে শুনানির প্রেক্ষিতে বিচারপতি রাজা বসু চৌধুরী 31শে জুলাই পর্যন্ত আমতলার ওই বহুতল ভাঙার উপর স্থিতাবস্থা জারি করেন। এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে হাইকোর্টের রেগুলার বেঞ্চে। সন্দীপ সরকার, সত্যজিৎ বৈদ্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। লিপস অ্যান্ড বাউন্সের সিইও কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি নিজেই বলেছিলেন। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে কোথাও গিয়ে লিপস অ্যান্ড বাউন্স এবং তৃণমূল কংগ্রেস সমার্থক হয়ে গেল। এটা কি মানবেন বিশ্বনাথ চক্রবর্তী, যে এই যে লিপস অ্যান্ড বাউন্সের নামে যে সমস্ত দুর্নীতির অভিযোগ উঠেছিল, তার দায় দায়িত্ব তো তাহলে এবার তৃণমূল কংগ্রেসের হয়ে গেল? একেবারে শুধু তাই নয়, লিপস অ্যান্ড বাউন্সের বিরুদ্ধে যে তখন তদন্ত ইডি করছিল, সেই তদন্তে একটা পর্যায়ে গিয়ে বিচারপতিরা খুব ক্ষুব্ধ হচ্ছিলেন যে লিপস অ্যান্ড বাউন্সের এই তদন্ত ইডি একটা পর্যায় পর্যন্ত তদন্তটা চালানোর পরে তারপরে মাথা পর্যন্ত যেতে পারছে না। সেই নিয়ে আমি একের পর এক বিচারপতির নাম বলতে পারি যারা ফ্রাস্ট্রেশন দেখিয়েছেন, এবং তারা বলেছেন যে ইডি কেন তদন্তটাকে মাথা পর্যন্ত নিয়ে যেতে পারে না। এক সুজয় কৃষ্ণ ভদ্র, তার গলা ভয়েস স্যাম্পল সেইটা
সংগ্রহ করতে মাথা খারাপ হয়ে গেছিল। পরে বিচারপতি কলকাতা হাইকোর্টের বিচারপতির নির্দেশে সেই গলার ভয়েস স্যাম্পল টেস্ট করা হয়। ফলে ইনফ্যাক্ট এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এটাও বলেছিলেন যে অন্য মামলার জন্য ডিজে মামলায় কণ্ঠস্বরে নমুনা নেওয়া হচ্ছে, কিন্তু সেটা অন্য মামলায় যেন ব্যবহার করা না হয়, এই আশঙ্কাও তো প্রকাশ করা হয়েছিল। একেবারে মানে দেখো যে লিপস অ্যান্ড বাউন্সের কাজকর্ম তার বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক নেতারা সরব হয়েছিলেন। তোমার মনে রাখতে পারে গৌতম দেব সিপিআইএম এর একসময় দন্তপ্রতা নেতা ছিলেন, তিনি কিন্তু প্রথম থেকেই খুব সরব ছিলেন যে লিপস অ্যান্ড বাউন্ডের মাধ্যমে কিভাবে টাকা তোলা হচ্ছে, কিভাবে মানে বেআইনি কাজের সাথে যুক্ত আছে, মানি লন্ডারির সাথে যুক্ত আছে। কিন্তু তারপরে তদন্তটা কি কারণে থমকে গেল সেটাও কিন্তু বিচারপতিরা বিস্ময় প্রকাশ করেছিলেন। এবার আশা করা যায় যে তদন্তটা আবার এগোবেন, নতুন সরকার এসছে, সরকার সহযোগিতা করবে এবং তদন্তটা এবার এগোবে, এটাই আশা করা যায়। কিন্তু আমি গতকালও যে কথাটা বলেছি আজও বলতে চাই যে দেখো এই অফিসটা, আমতলার এই অফিসটা কার্যত দক্ষিণ চব্বিশ পরগনাকে নিয়ন্ত্রণ করতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস যেমন কলকাতাকে নিয়ন্ত্রণ করতো, তেমনিভাবে আমতলার এই অফিস কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার গোটা রাজনীতি প্রশাসনিক ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করতো। এটা একটা ক্ষমতার প্রতিভূ ছিল এবং সিম্বল অফ পাওয়ার, তুমি যদি বলো তো সিম্বল অফ পাওয়ার যেখানে ছিল, সেই কারণে মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ অনেক ছিল। কিন্তু একই সাথে আমি তোমাকে এই প্রশ্নটা রাখতে চাই যে যখন মানে ভাঙার জন্য লোক গেল, তখন কিন্তু আমি দেখলাম যে একদল হুলিগান তার মধ্যে ঢুকে গেল। তারা যথেচ্ছভাবে হুলিগানরা তাদের মতন করে বাড়িঘর থেকে জিনিসপত্র টেনে নিয়ে বেরিয়ে যাচ্ছে, সেই ছবিও তুমি দেখিয়েছো। ফলে পুলিশ এর উপস্থিতিতে কি করে হুলিগানরা ঢুকে গেল, কি করে বাড়ির জিনিসপত্র স্ন্যাচ করে বেরিয়ে চলে আসছে, সেই ছবি কেন আমাদের দেখতে হবে? আইনের শাসন তো বলে যে যদি এই ধরনের বাড়ি ভাঙতে কেউ যায়, যে কর্তৃপক্ষ যাবে সেই কর্তৃপক্ষ পুলিশ সঙ্গে নিয়ে যাচ্ছে, তারপরেও কেন আইন শৃঙ্খলা লোকাল কিছু লোক নিয়ে নিচ্ছে হাতে, তাহলে এটা তো আইনের শাসন হচ্ছে না। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো সেই সময় যে সমস্ত আধিকারিকরা হতে পারে কেএমডি এর আধিকারিক হতে পারে, কে হতে পারে জেলা রেভিনিউ অফিসারদের জায়গা থেকে, যারা এই বেআইনি বাড়িটা নির্মাণ করবার অনুমতি দিয়েছিল বা অনুমতি দেয়নি, যারা দায়বদ্ধ ছিল, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে? বেশ, আমি এইখানে সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। আরেকটা আমি বলছি বদল এর কথা হচ্ছিল, একটা সুর বদল কিন্তু আরেকটাও লক্ষ্য করা যাচ্ছে, যেটা নিয়ে আমি সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। আজকে যে কলকাতা হাইকোর্টে লিপস অ্যান্ড বাউন্স গিয়েছে এবং একটা স্থিতাবস্থা স্ট্যাটাসকো পাওয়া গেছে, দেখুন খেয়াল করুন বারে বারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কলকাতা হাইকোর্টে ছুটে যাচ্ছেন, অথচ পালা বদলের আগে এই কলকাতা হাইকোর্টের বিচারপতিদের নাম ধরে ধরে কিভাবে আক্রমণ করেছেন। একটা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত পর্যন্ত বলেছিলেন। এই সুরবদলটা কিন্তু আজকে কার্যত বাধ্য হচ্ছেন করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। সুমনদা, না আমি বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে 4 মের পর তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টে বা অন্য কোনো কোর্টে যাওয়ার অধিকার আছে না কি নেই আমি জানি না, সেটা তো আপনারা বলতে পারবেন। কতবার কোর্টে গেছেন? না আমি বলছি কোর্টে যেতে পারবেন না, অধিকারের মধ্যে আছে তো। হ্যাঁ আমি বলছি তাই তো, আমি বলছি অবশ্যই যেতে পারে। এই কলকাতা হাইকোর্টের বিচারপতিদের নাম ধরে এর আগে কি বলেছিলেন, এই আনন্দ আর্কাইভে বের করলে পরপর সামনে আসবে। সমালোচনা হয়েছে, মানুষ তার ফলো দিয়েছেন, আমি সেটা বলছি না। আমি বলছি যে গতকাল যে কথাটা বিশ্বনাথবাবু বলতে পারলেন না, যে গতকাল যে ধরনের ঘটনাগুলো ঘটেছে না, ওই ঘটনাগুলো দেখে ঠিক মনে হচ্ছে ওই বাংলাদেশ শ্রীলঙ্কাতে আমরা বেশ কিছুদিন আগে লুট দেখেছিলাম না, সেই বাড়িঘরদরের মধ্যে সাধারণ মানুষ গিয়ে জিনিসপত্র উড়ে নিয়ে চলে আসছে, সেই ঘটনাও কিন্তু ঘটেছে। আপনি আসলে মূল কথা হচ্ছে কোর্টকে মানবেন কি মানবেন না। যদি আপনার সব ঠিক থাকে, কোর্ট নিশ্চয়ই স্টে অর্ডার দিত না, তাহলে কোথাও না কোথাও একটা গাফিলতি আছে, এটা অস্বীকার করলে হবে না। আপনি বলুন যে আপনি সরকারিভাবে একটা ভবন ভাঙছেন, সেই ভবন ভাঙাতে জয় শ্রীরাম ধ্বনি উঠবে কেন? বা সেখানে গেরুয়া পতাকাধারী গেরুয়া আলখাল্লা নিয়ে তারা সব ভাঙচুর করবেন। একটু বলে নি সেটা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে এই কথাটা একটু আগে শতরূপা বলছিল না যে মানুষের রায় নিয়ে বিজেপি এসছে, সত্যি মানুষের রায় নিয়েই এসছে, কিন্তু এটাও মনে রাখবেন যে 28 লক্ষ মানুষকে ভোটার তালিকার বাইরে রেখেই ভোটটা করেছেন এবং কোর্ট বলেছে যে ওই যে ট্রাইব্যুনালের নামগুলো গেছে, 1 মিনিট বলেনি, আর ট্রাইব্যুনালের নামগুলো গেছে ওগুলো শর্ট আউট করতে 21 বছর সময় লাগবে। ফলে আপনি একটু ভাববেন সিচুয়েশনটা, যে গোটা পরিস্থিতি যেভাবে ভোট হয়েছে, আরে তারপরে এই দক্ষিণ 24 পরগনায় আমি ভুল না করলে 19টা সিট পেয়েছে এবং অহংকার কারোর যদি অহংকার থাকে,
ভোট হয়ে গেছে, 2.5 মাস হয়ে গেছে, কিন্তু অভিযোগের পাহাড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদের বিরুদ্ধে নতুন করে আরো 2টি অভিযোগ দায়ের হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ এনে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ সর্দার। আমফানে ক্ষতিপূরণের টাকা 9-6-এর অভিযোগে নোদাখালী থানায় নতুন অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। সেবাশ্রয় নিয়ে একের পর এক অভিযোগ, পরপর এফআইআর, আর তারই মধ্যে আমতলায় বেআইনি নির্মাণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে চলেছে বুলডোজার। এবার উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তৃণমূল সাংসদের বিরুদ্ধে থানার দ্বারস্থ হলেন বিষ্ণুপুরের বিজেপি নেতা। পাশাপাশি আমফানে ক্ষতিপূরণের টাকা 9-6-এর অভিযোগে আরও একটি অভিযোগ দায়ের হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। দক্ষিণ 24 পরগনার আমতলায় এই অফিস থেকেই নিজের সংসদীয় এলাকায় কাজ পরিচালনা করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেআইনি নির্মাণের অভিযোগে শনিবার এই অফিস ভাঙতে শুরু করে প্রশাসন, যে প্রসঙ্গে বিজেপির একাংশের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ তুলে হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির নেতারা বিজেপির ঝান্ডা নিয়ে গেরুয়া ভেট্টি মাথায় বেঁধে গেরুয়া উত্তরীয় পরে মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে, সুপ্রিম কোর্ট অব্দি আমরা যাব। ভিডিওয়ে যাদের দেখা গেছে তারা কেউ কিন্তু বাঁচবেন না। এই মন্তব্যের প্রেক্ষিতে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ সর্দার। যেভাবে সাধারণ মানুষ থেকে পার্টি কর্মী এবং ওখানে যারা উপস্থিত ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে হুমকি দেওয়ার ফলে তাদের যে পরবর্তী সময়ে যদি কোনো বিপদ হয় তার জন্য উনি দায়ী থাকবেন, এটাই আমরা অ্যাডমিনিস্ট্রেটরকে বলে দিলাম। অন্যদিকে নোদাখালী থানাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। তার অভিযোগ, বজবজ 2 নম্বর ব্লকে ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিপূরণের টাকা বন্টনে দুর্নীতি হয়েছে। একই নাম এবং মোবাইল নাম্বার ব্যবহার করে একাধিক উপভোক্তার নামে সরকারি টাকা তোলা হয়েছে বলে অভিযোগ। প্রায় 30 কোটি টাকা 9-6-এর অভিযোগ তুলেছেন বিজেপি নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরগুলোর কেউ টাকা পায়নি, প্রায় 30,000-এর মতো ঘরকে এখানে জমা দেওয়া হয়েছে। প্রচুর পরিমাণে ভুয়া ডকুমেন্টস, ভুয়া নাম, ভুয়া অ্যাকাউন্ট দিয়ে টাকাগুলো সব তুলে নেওয়া হয়েছে। আমরা তো কোনো কেসের মেরিট নিয়ে কোনো কথা বলতে পারবো না, কিন্তু টাইমিং এবং টার্গেট এই দুটি শব্দ খানিকটা বোঝাই যাচ্ছে যে একটা রাজনৈতিক বাতাবরণে কাকে কাকে কিভাবে লক্ষ্য করে একের পর এক অভিযোগ ব্যতিব্যস্ত করে রাখা। বাকিটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই সবিস্তারে গোটা পরিস্থিতির ব্যাখ্যা দিয়েছেন। এর আগে কখনো মাটি চুরির অভিযোগ, কখনো সেবাশ্রয়ে ভুল চিকিৎসার অভিযোগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের হয়েছে। আর এবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে আরও 2টি নতুন অভিযোগ দায়ের হলো। পার্থপ্রতিম ঘোষ, গৌতম মণ্ডল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। মানে রবীন্দ্রনাথ বাবু, এ তো অভিযোগ শেষই হতে চাইছে না। আমরা জানি একটা ডিজে মন্তব্যের জন্য মামলা চলছে, আবার উস্কানিমূলক মন্তব্যের জন্য সেখানে অভিযোগ দায়ের হলো, আর এবার আবার আমফান তার টাকা 9-6-এর অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। দেখুন, এই যে সুমন বললো না এক্ষুনি যে আমরা তো মেনেই নিয়েছি, মানলো কোথায়? সুমন বলছেন এখানে এসে যে এটা নিশ্চয়ই দোষ হয়েছে, তার জন্যই মানুষ বিপুলভাবে বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছে। কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় একবারও মেনেছেন? আমার মনে আছে 2011 সালে সিপিএম এই দম্ভ, বিভিন্ন কারণে মানুষের যে ক্ষোভ, সেটার পরে তাদের যখন পতন হলো, তারা একটা বিভিন্ন জায়গায় কমিউনিক দিয়েছিল যে তাদের ভুল হয়েছে, তারা অনুতপ্ত, এই জাতীয় জিনিস লিখেছিল। একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলেছেন যে এত চুরি, এত দুর্নীতি দেখা যাচ্ছে? উনি একবারও সে সম্পর্কে বলেছেন? কিচ্ছু বলেন। বস্তুতপক্ষে এই যে লিপস অ্যান্ড বাউন্স, আপনি বলুন, লিপস অ্যান্ড বাউন্স যে অবৈধ সম্পত্তির জন্ম দিয়েছে, এই নিয়ে অভিযোগ 2014 সাল থেকে চলছে। গৌতম দেব এটা নিয়ে সরব হয়েছিলেন। তরুণজ্যোতি তিওয়ারি আয়ের সঙ্গে অসঙ্গতিহীন মামলা 2022 সালে করেছে, সে মামলা আজও চলছে। কিন্তু বিষয়টা হচ্ছে এমন একটা, এবং আজকে তো দেখা যাচ্ছে আবার আমফানের চুরির মামলাও হচ্ছে। নানা জায়গায় উনি নিজেই এখনও জানেন না, উনি বলছেন যে আমি জানিই না। মানে এগুলো কত অ্যারোগ্যান্স, আমি জানিই না, আমি হাইকোর্টের কাছে জানতে চেয়েছি আমার বিরুদ্ধে কতগুলো মামলা আছে। কি
ওনার যে কি চাহিদা তা বুঝি না। কিন্তু অনিলদা যে কথাটা বললেন সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমাদের জুডিশিয়াল প্রসেসে চোর হলেই চোরকে ধরে আমরা ইনস্ট্যান্ট জাস্টিস দিতে পারি না। নিশ্চয়ই ডিউ প্রসেস অফ ল, যেটা কনস্টিটিউশনের আর্টিকেল 21-এ রিফ্লেক্টেড হয়, সেই ব্যাপারটা কিন্তু মেনটেন হয়নি। তার জন্যই কোর্ট আজকে থামিয়ে দিয়েছেন। এটা নয় যে লিপস অ্যান্ড বাউন্ডস অন্যায় করেনি, লিপস অ্যান্ড বাউন্ডস কোনো কিছু করেনি, কিন্তু ইনস্ট্যান্ট জাস্টিস দেওয়া আমাদের বিচার ব্যবস্থায় সম্ভব নয়, উচিত নয়, এবং সেটা যদি দিতে যায় তাহলে কিন্তু সেটা বুমেরাং হয়ে যাবে, যেটা হয়ে গেল হাইকোর্ট স্টল করে দিল টেম্পোরারি। কিন্তু সেটা এই যে এটা টেম্পোরারি হলো, কোনো দরকার তো ছিল না। এটা ডিউ প্রসেস অফ ল মেনটেন করে যদি বাড়িটা ভাঙা হতো কোনো অসুবিধা ছিল না। এবার নোটিশ দিয়েছে, কিন্তু আমি আইনের আওতার মধ্যে যাচ্ছি না, কারণ আমি আইনজীবী নই। কিন্তু আমি এইটুকু বুঝেছি, হাইকোর্ট যখন থামিয়ে দিয়েছে তার মানে কোনো জায়গায় একটা ডিউ প্রসেস অফ ল ইন্টারফেয়ার হয়েছে, বিঘ্নিত হয়েছে, তার জন্যই তারা থামিয়ে দিয়েছে, স্টে অর্ডার দিয়েছে। স্টে অর্ডার মানে বলেনি রেস্টোর করতে হবে, যে স্ট্যাটাসকো মেনটেন করে স্টে অর্ডার দিয়েছে। এই রকম একটা পরিস্থিতিতে আবার নতুন করে আমফানের ব্যাপার, গোটা রাজ্যটাতে চুরির একটা খনি তৈরি করেছে, অথচ সে নিয়ে না মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা তুমি তো নিজেও বলতে পারেন যে এই যে অভিযোগগুলো সে বলবার তার হিম্মত আছে। বেশ, দেখুন, চোর চুরি এবং দুর্নীতি নিয়ে যখন এত আলোচনা হচ্ছে, আমাকে এখানে অবশ্যই সোনা পাপ্পুর প্রসঙ্গ উল্লেখ করতে হবে। তৃণমূলের সোনার ছেলে বলে বারে বারে বিজেপি অভিযোগ করেছে। সেই কোট আনকোট সোনার ছেলে সম্পর্কে ইডি তার দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে যে দাবি করেছে তা মারাত্মক। সেখানে বলা হচ্ছে যে বেআইনি নির্মাণে আইনি বাধা বিপত্তি এড়াতে ঘুষ বাবদ কোটি কোটি টাকা খরচ করেছিল সোনা পাপ্পু। তার মধ্যে পুলিশ রয়েছে, কলকাতা পুরসভার আধিকারিক রয়েছে, তাদেরকেও বিপুল অঙ্কের টাকা ঘুষ হিসাবে দিয়েছিল। অঙ্কটা কত, কি রয়েছে চার্জশিটে, দেখুন এই প্রতিবেদনে। সোনা পাপ্পুর কাছে সোনার খনি না থাকতে পারে, তবে তার কাছে যে কার্যত টাকার খনি ছিল তা এক প্রকার নিশ্চিত তদন্তকারীরা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দেওয়া দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে তেমনই তথ্য সামনে এসেছে। তোলাবাজি, জমি দখলের মামলায় 18 মে সোনা পাপ্পুকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সম্প্রতি তার নামে নগর দায়রা আদালতের ইডি স্পেশাল কোর্টে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে ইডি। সেখানে দাবি করা হয়েছে, বেআইনি নির্মাণে আইনি বাধা বিপত্তি এড়াতে ঘুষ বাবদ কোটি কোটি টাকা খরচ করতেও পিছপা হননি সোনা পাপ্পু। তাকে নিয়ে ইডির তরফে দাবি করা হয়েছে 2022 সালের 23 নভেম্বর পর্যন্ত 19 কোটি 49 লক্ষ টাকা খরচ করেছে সোনা পাপ্পু, যার মধ্যে শুধুমাত্র ঘুষ হিসাবে দিয়েছে 3 কোটি 41 লক্ষ 51 হাজার টাকা, যাতে বেআইনি নির্মাণের কাজ চলাকালীন যে কোনো রকমের আইনি ঝঞ্ঝাট এড়ানো যায়। এই টাকা গেছে পুলিশ, কলকাতা পুরসভার কাছে। এর মধ্যে রয়েছে ডোনেশন বাবদ দেওয়া টাকাও। নির্মাণ তৈরি করা হয়েছিল যেগুলোও বেআইনি, এবং এই পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা ও কাউন্সিলরকে দেখে নেবে টাকার বিনিময়ে, এমনই কথা জানিয়েছিল সোনা পাপ্পু। একজন সাক্ষী জানিয়েছে ইডিকে, যা ইতিমধ্যে চার্জশিটে তুলে ধরা হয়েছে। সোনা পাপ্পু কুখ্যাত, এটা সকলের জানা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে চার্জশিট যে এত তাড়াতাড়ি গঠন হয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। ক্রিমিনালরা সবসময় বলে যে তারা কারুর না কারুর ঘনিষ্ঠ, বিশেষ করে তারা যদি রাজনীতির ব্যক্তিত্ব হন, তো এরকম তো বলেই থাকে। এ তো তদন্ত করবে পুলিশ, তদন্তকারী এজেন্সি, তারা এটা তদন্ত করবে, করে যেটা পাবে সেটা হবে। ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে আরও দাবি করা হয়েছে 3 কোটি 41 লক্ষ 51 হাজার টাকার মধ্যে শুধু পুলিশকেই সোনা পাপ্পু দিয়েছেন 1 কোটি 46 লক্ষ 40 হাজার টাকা। তৃণমূল কাউন্সিলরকে দেওয়া হয়েছে 1 কোটি 11 লক্ষ 50 হাজার টাকা। কলকাতা পুরসভাকে দেওয়া হয়েছিল 27 লক্ষ 70 হাজার টাকা। আর ডোনেশন বাবদ দেওয়া হয়েছিল 55 লক্ষ 91 হাজার টাকা। এ যেন সোনা পাপ্পুর পেরোল। ইডির চার্জশিটে তুলে ধরা হয়েছে এক সাক্ষীর বয়ান, যেখানে এক ব্যক্তি যিনি সাক্ষী তিনি জানাচ্ছেন যে সোনা পাপ্পু তাকে জানিয়েছে যে সে তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের সদস্য, তৎকালীন প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বিধায়ক জাভেদ খান ও প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমারের ঘনিষ্ঠ, এবং সেই জন্যই সে সমস্ত বিষয় দেখে নেবে।
কসবায় সোনাপাপ্পু তৃণমূল আশ্রিত ছিল না, তৃণমূল সোনাপাপ্পু আশ্রিত ছিল একটা সময়ের পরে। জাভেদ খান থেকে শুরু করে দেবাশিস কুমার থেকে শুরু করে যে নামগুলো শোনা যাচ্ছে সঠিকভাবেই শোনা যাচ্ছে, তারা সবাই তখন ভালো তৃণমূল হয়ে গেছে, তারা সবাই তখন বিজেপি আশ্রিত তৃণমূল হয়ে গেছে। সুতরাং এই যাবতীয় চার্জশিট এই সোনাপাপ্পু আর শান্তনুতে এসে থেমে যাবে। এই সময় 91 নম্বর ওয়ার্ডে 5টা ইললিগাল কনস্ট্রাকশন সোনাপাপ্পুর লোকেরা এই সময় চালিয়ে যাচ্ছে, রাজ্যে এখন বিজেপি সরকার তাও। সুতরাং এরকমভাবে যদি ক্রিমিনালরা 15 বছর ধরে এই কাজগুলো করার পরে এখন রাতারাতি ভালো তৃণমূল হয়ে যায়, তাহলে মানুষ কোথায় যাবে? শুধু বিপুল টাকা ঘুষ হিসেবে দেওয়াই নয়, ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে আরও যে দাবি করা হয়েছে তা হলো প্রভাবশালীদের নাম নিয়ে আশ্বাস দিতেন সোনাপাপ্পু। কোনো নথি ছাড়াই হস্তান্তর করা হয়েছে বেআইনিভাবে তৈরি হওয়া ফ্ল্যাট, বিক্রির সময় রেজিস্ট্রেশন পর্যন্ত করা হয়নি। দেবাশিস কুমার হোক বা অন্য কারো উনি কাছের হোক, এই সোনাপাপ্পু নামের মধ্যেই সোনা, সবাই সোনা মোনা করেই রাখতো তাকে, আর যে পয়সা দেয় তাকে তো সবাই সোনা মোনা করেই রাখবে। যারা এইসব নিয়েছে দেখুন পাপের পয়সা, এই পয়সা হজম হবে না সহজে। মুখ্যমন্ত্রী বলছেন 80 থেকে 90টা বেআইনি কনস্ট্রাকশন এক ব্যক্তি করেছেন এবং তার ছেলে, মুখ্যমন্ত্রী নাম বলছেন, কিন্তু তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিচ্ছে না। এই যে কোনো লোকাল তোলাবাজ কাদের টাকা দিয়েছে তাদের নাম শোনা যাচ্ছিল, যেই তারা শিবির বদল করছে সঙ্গে সঙ্গে দিচ্ছে। তাহলে পুলিশ, সেন্ট্রাল এজেন্সি, এগুলোকে তো ব্যবহার করা হচ্ছে। আর কোথায় গেছিল সোনাপাপ্পুর ঘুষের টাকা, আর কারা কারা সুবিধা নিয়েছেন, নজর রাখছে ইডি। আবির দত্ত, হিন্দোল দে, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। তার মানে বেআইনি নির্মাণে যাবতীয় যা আইনি বাধা সেটাকে সরানোর জন্য কাকে কাকে ঘুষ দিয়েছে সোনাপাপ্পু বলে ইডি দাবি করছে। তার মধ্যে পুলিশ রয়েছে, তৃণমূল কাউন্সিলর, তৎকালীন শাসক দলের কাউন্সিলর এবং কেএমসির আধিকারিক রয়েছে। তার মানে একেবারে একটা নেক্সাস কাজ করছিল। আপনাদের মনে থাকবে এর আগে ইডি কোর্টে দাবি করেছিল যে পুলিশ, প্রমোটার এবং ক্রিমিনালের একটা নেক্সাস। আমার প্রশ্ন হচ্ছে অনিল জানার কাছে যে ইডি তার মানে এইবার তদন্তের রাডারে প্রত্যেকের ভূমিকা কি তদন্তের আওতার মধ্যে আসবে, এই নেক্সাসটা ভাঙার এবং তদন্তের গভীরে যাওয়ার মাথা পর্যন্ত যাবে ইডি? দেখুন, আমি যে কটা থানায় ওসিগিরি করেছি সব কটাই কমিউনালি এবং ক্রিমিনালি সেন্সিটিভ। দুটো জিনিস একদম আমি বারবার বলেছি, মেন হচ্ছে সাট্টা এবং আনঅথরাইজ কনস্ট্রাকশন। এইগুলো হচ্ছে যত রুট অফ অল ট্রাবলস। এ থেকে বেনিফিটেড হয়, পুলিশের চেয়ে বেশি বেনিফিটেড হয় লোকাল কাউন্সিলর, লোকাল মস্তান এবং নেতারা। কিন্তু এইগুলো যদি বন্ধ করা যায় দেখবেন স্মুথলি চলবে। প্রথমত আপনার ট্রাবলটা স্মুথলি চালার কারণ হচ্ছে এইগুলোই বন্ধ করা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এবং আমি বারবার বলেছি, এই যদি পুলিশ, কর্পোরেশন, নেতা যদি না পয়সা দিতে হতো, নেতারা আজকাল পয়সা নেয় না, অনেকে বেনামিতে ফ্ল্যাট নিয়ে নিচ্ছে, এবং তাহলে প্রতিটি ফ্ল্যাটের পার স্কোয়ার ফুট 1,500 থেকে 2,000 টাকা কম হতো এবং কোয়ালিটি ভালো হতো। এর আগে যখন এই সরকার যখন সিন্ডিকেট চালু করেনি, তার আগে যে কনস্ট্রাকশনে কাউকে পয়সা, পুরনো বিল্ডিংগুলো তো কত শক্ত, কত মজবুত, তারাই 2 বছর অন্তর টিল্টেড হয়ে যাচ্ছে না। এই যে আপনার খিদিরপুর না বজবজে দুখানা বিল্ডিং পড়ে মারা গেল, দুটো বিল্ডিংয়ে দেখেছেন ঠেকে গেছে, স্যাংশন হয়ে গেছে। আপনি গার্ডেন রিচের কথা বলছেন? গার্ডেন, আপনার এলবিএস, লোকাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, যাদের দেখা কেউ দেখবে না, অদৃশ্য কারণে এরা চুপচাপ থাকে। এইটাই হচ্ছে কারণ। আর যার জন্য এই সোনাপাপ্পু, মিনি ফিরোজ, এই তারপরে ম্যাক্সি, মিডি, এরা সব বেড়ে ওঠে। এদের বেড়ে ওঠানোর পুলিশ মাথায় হাত না থাকলে, পুলিশের মাথায় হাত না থাকলে ওরা করতে পারে, সাহস পায়। বারবার এখানে একটা কথা বলা হয়েছে যে বিজেপি আশ্রিত তৃণমূল, বিজেপি কি তৃণমূল ভালো তৃণমূল, এই কথাগুলো উপরে কমপ্লিটলি অবান্তর। এবং বলছে কারা? যাদের কোনো অস্তিত্ব নেই সিপিএম, বলছে কারা? যাদের আদৌ কোনো লোকজন আছে কিনা কালীঘাট তৃণমূল। আমার এখানে খুব পরিষ্কার ইডি বলছে যে জাভেদ খান, দেবাশিস কুমারের ঘনিষ্ঠ হচ্ছে সোনাপাপ্পু, যারা এই মুহূর্তে ঋতব্রত তৃণমূলে রয়েছে। ডেফিনেটলি। তুমি একটা জিনিস একটু লজিক্যালি ভাবো, এখনো আমাদের 1.5 মাস হয়নি, এখনো কিছু পুলিশ আছে, বেশি হয়ে গেছে। 4 মে থেকে আজকে 2.5 মাসের না, তুমি 9 মে বলো, যবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছে। আমি একটা গভর্নেন্স তৈরি হতে 2 মাসের উপর। হ্যাঁ, ঠিক আছে, ওকে, তাই যদি হয়, অনেক বড় নয়, এটা ঠিক। সময়টা এতটা নয় যে এক্ষুনি সব একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, সোনার কাঠি রূপোর কাঠি দিয়ে একেবারে পশ্চিমবঙ্গ ভীষণ ঝকঝকে তকতকে হয়ে যাবে। সময় লাগছে, আমি মানলাম, কিন্তু এটাও ফ্যাক্ট যে তুমি যে এলাকাগুলো দেখো সোনাপাপ্পু অপারেট করছে, বালিগঞ্জে বিধায়ক আমি জিততে পারিনি, তৃণমূলের বিধায়ক ওখানে, এই কংগ্রেস বলো, কসবা বলো,
সেখানেও তৃণমূলের বিধায়ক। তো এখনও তার মানে পুলিশ এখনও চেষ্টা করছে তাদের ছত্রছায়া থাকতে। এই নেক্সাসটা ভাঙতে হবে। তোমার মনে থাকবে কিছুদিন আগে মানে মন্ত্রী হবার কিছুদিন আগে অগ্নিমিত্রা বুলডোজার নিয়ে গেছিলো খোদ কসবা লেনের মধ্যে, তার মানে অলরেডি অ্যাকশন নেওয়া হতে শুরু করেছে। সোনা পাপ্পু তো ওটাই তো প্রশ্ন, যে সেটাই অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গেল কেন? প্রশ্ন তো হচ্ছে এটাই যে যেটা শুরু হয়েছিল, যেই মুহূর্তে তারা শিবির বদল করলেন সঙ্গে সঙ্গে সেই কাজগুলো বন্ধ হয়ে গেল। কারণ এখানে এইটাই তো তৃণমূল কংগ্রেস বারে বারে অভিযোগটা করে, মানে কালীঘাট তৃণমূল অভিযোগটা করে যে বিজেপি ঘনিষ্ঠ ঋতব্রত তৃণমূল বিজেপির স্বার্থ সার্ভ করছে, সেই কারণে কাজগুলো বন্ধ হয়ে গেছে। বিজেপি ঘনিষ্ঠ একেবারেই নয়, তোমরা আমাকে 100 বার বলতে বলে আমি 100 বারই বলবো, কিন্তু এটা কোনো মতেই এটা ভাববার কারণ নেই যে সব বন্ধ হয়ে গেল। কোথাও কিছু বন্ধ হচ্ছে না, যে সিস্টেমে চলবার সেই সিস্টেমেই চলবে। হয়তো এবার সুমনদার উত্তরটা নেই। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে বালিগঞ্জে না তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শোভনদেব চট্টোপাধ্যায় জয়লাভ করেছেন, কিন্তু পাণ্ডবেশ্বরের যে বিধায়ক তিনি তো বিজেপির, তাই তো? তাহলে জিতেন্দ্র তেওয়ারি তিনি এই বিবৃতি দিয়েছেন প্রকাশ্যে যে গত 15 বছরে তৃণমূল কংগ্রেস যত না গুন্ডামি করেছে, গত 2 মাসে সেটাকে ছাপিয়ে যাচ্ছে বিজেপি। এ কথাটা প্রকাশ্য মিটিংয়ে তিনি বলেছেন, এবং তিনি বলেছেন যে ইসিএল এর কোয়ার্টার দখল ফকলের ব্যাপারগুলো চারধারে আমরা প্রকাশ্যে দেখছি। এখন দেখুন, এই যে সোনার কথা বললেন না, সোনা শুনেই আমার মনে পড়ে গেল যে 47 কেজি ওজনের রামচরিত মানস কোথা থেকে হাওয়া হয়ে গেছে, হাফিজ হয়ে গেছে রাম মন্দির থেকে। আপনি ভাবুন, রাম মন্দিরে চুরি, বদ্রীনাথে চুরি, মধ্যপ্রদেশের বগলামুখী মন্দিরে চুরি, গুজরাটের সতীপীঠে চুরি। আমি বলছি এইটাই তো বলছি, রাম মন্দিরে আটকানো যায়নি। সুব্রজিৎ একটু আগে বললো না, বলেন সুব্রজিৎ বললো না যেটা নেক্সাস থাকে, চুরিতেও একটা নেক্সাস থাকে। যে কমিটি রাম মন্দিরে 15 জনের যে কমিটি ছিল, সেই কমিটি বলতে দিতে হবে তো কি মুশকিল। যে কমিটি 15 জনের কমিটি ছিল রাম মন্দিরে, তার জন্য 12 জন সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে নমিনি করে পাঠিয়েছিল। ফলে এই দায় দায়িত্বটা কিন্তু সেই জায়গায় যারা শাসক তাদের উপর পড়ে। সেটাই বলছি, চুরি পশ্চিমবঙ্গে চুরি হলেও চুরি, আবার সেটা ইউপিতে চুরি হলেও চুরি, গুজরাটে চুরি হলেও চুরি। দেখুন, আমি শুধু দুটো কথা বলবো। এক হচ্ছে ভারত ভ্রমণে করছেন, তাতে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু এইটা ভুলে যাচ্ছেন শোভন বন্দ্যোপাধ্যায় যে ফেব্রুয়ারি মাসে যখন গুলি বোমাবাজির ঘটনা ওই ঢাকুরিয়ার ওই এলাকায় ঘটলো, তারপরে তৎকালীন কলকাতা সিপি এসে বলেছিলেন যে কাউকে রেয়াত করা হবে না। মাসের পর মাস পেরিয়ে যাওয়ার পরেও কোনো অদৃশ্য কারণে সোনা পাপ্পুর হদিশ পর্যন্ত পাওয়া যায়নি। পরে তিনি যখন আসেন তখন তাকে গ্রেফতার করা হয়, 1। আর 2 হচ্ছে যে এই যে সোনা পাপ্পুর কথা বলতে গিয়ে যে জিনিসটার কথা আমি এবার উল্লেখ করতে চাইবো, সেটা হচ্ছে যে ঘটনা ঘটেছে। আমি এইবারে আমার পরবর্তী প্রতিবেদনে আসতে চাইবো যে রাজারহাটে যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার গ্রেফতার করা হয় দালাল মোহাম্মদ শাহেন শাহকে। এদিকে বিস্ফোরণের ঘটনায় এনআইএ আপনারা জানেন যে ঘটনাস্থলে গেছিল, সেই নিয়ে রিপোর্ট পাঠিয়েছে তারা। দেখুন, কলকাতার উপকণ্ঠে হাই প্রোফাইল এলাকা নিউ টাউন, আর সেই নিউ টাউন লাগোয়া রাজারহাটই শুক্রবার কেঁপে উঠেছে বিস্ফোরণে। দক্ষিণ নারায়ণপুরের একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছিল মূল অভিযুক্ত এবং ভাড়াটিয়া মোহাম্মদ শামীম ওরফে সেলিমকে, আর এবার গ্রেফতার করা হলো মোহাম্মদ শাহিন শাহ নামে এক দালালকে। শুক্রবার রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছয় এনআইএ। রবিবার এই ঘটনায় রিপোর্ট পাঠালো তারা। সূত্রের দাবি, রিপোর্টে উল্লেখ রয়েছে ওই বাড়ির একটি ঘরে বোমা রাখা হয়েছিল। সুতলি জাতীয় বোমা থেকেই এই বিস্ফোরণ ঘটে, আর সেই বোমা ফেটে একজন আহত হন। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে কংক্রিটের দেওয়াল। নারায়ণপুরের বিস্ফোরণের ঘটনায় ডিপার্টমেন্টে রিপোর্ট পাঠালো জাতীয় তদন্তকারী সংস্থা। আমি বসেছিলাম বাড়িতে, বোম ফেটেছে, পুরো বারুদ মেহেক পুরো একদম হয়েছে, আগুন বার হয়েছে, পুরো ধোঁয়া হয়ে গেছে। আমার মাথাতে লেগেছে। লোহা আছে, ওই যে জাল আছে না, জালে যে জালকাঠি, হ্যাঁ জালকাঠি 3-4টে পাওয়া গেছে আমার বাড়ি থেকে।
রাজারহাটের যে বাড়িতে শুক্রবার বিস্ফোরণের ঘটনা ঘটে তার মালিক জুলফিকার আনসারি দাবি করেন যে ঘরে বিস্ফোরণ হয়েছে সেটা দুদিন আগেই মোহাম্মদ শামীম ওরফে সেলিম নামে এক ব্যক্তি ভাড়া নেয়। নিজেকে কামারহাটির বাসিন্দা পরিচয় দেন তিনি। সিসিটিভি ফুটেজে দেখা গেছে বিস্ফোরণের আগে হাতে একটি সাদা রঙের ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে এক কিশোর। একটি ঘরে ঢুকছে সে, তারপর ঘর থেকে বেরোতেই বিস্ফোরণ। নাবালকের দাবি দুদিন আগে নতুন ভাড়াটিয়া সেলিমই তাকে ব্যাগটা রেখে আসতে বলে। बोला कि बाबू थोड़ा खाना पहुंचा दो घर पे। सलीम? हाँ सलीम या समीम ऐसा नाम है। ঘটনায় জখম নাবালক ও বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সূত্রের খবর, ধৃতদের জেরা করে নামাজিদ সিদ্দিকী নামে একজনের নাম সামনে এসেছে, তারও খোঁজ করছে তদন্তকারীরা। আবির দত্ত, সুকান্ত মুখোপাধ্যায় ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এখান থেকে বিশ্বনাথদার কাছে যাবো। বিশ্বনাথদা, মানে তৃণমূল আমলে এই প্রশ্নটা উঠেছিল যে কে ভাড়াটে আসছে, কাকে ভাড়া দেওয়া হচ্ছে, কোনো কিছু যাচাই না করে ভাড়া দিয়ে দেওয়া হয়। মানে এটা যা দেখতে পাচ্ছি, যদিও তীব্রতার তুলনায় সে বিচারে আসে না, কিন্তু তাও তো খাগড়াগড় হতে হতে তো এটা মানে একটা বেঁচে যাওয়ার জায়গা। কারণ খাগড়াগড় বিস্ফোরণের সময় আমাদের মনে আছে তৃণমূলের তরফে একেবারে তড়িঘড়ি তদন্তের রিপোর্ট আসার আগেই বলে দেওয়া হয়েছিল যেহেতু সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। এই 26-এর নির্বাচনটাই বিজেপি লড়েছিল কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টের দিকে তাকিয়ে, জাতীয় সিকিউরিটির প্রশ্নটাকে সামনে এনেছিল তারা। ভোটারদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে যদি তৃণমূল কংগ্রেস শাসন ক্ষমতা চলতে থাকে তাহলে মৌলবাদী শক্তির উত্থান যেমন একটা হয়েছে, ঠিক তেমনিভাবে আমাদের পশ্চিমবাংলাটা পশ্চিম বাংলাদেশ হতে পারে। ফলে এই ন্যাশনাল সিকিউরিটি কিন্তু একটা কনসার্ন ইস্যু ছিল, বিশেষ করে বাংলাদেশের হাসিনার প্রস্থানের পর যেভাবে মৌলবাদী শক্তির ওই দেশে উত্থান হয়েছিল আর তারপরে অনুপ্রবেশের ইস্যু সামনে এসেছিল। ফলে সব মিলে কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা সিকিউরিটি ইস্যু, পশ্চিমবাংলা একটা গুরুত্বপূর্ণ সিকিউরিটি ইস্যু উঠে এসেছিল নির্বাচনের প্রচারে। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো, এই সময়ের মধ্যে নতুন সরকার তারা কিন্তু বিএসএফকে জমি দিয়েছে। গত দুদিন ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গে পড়েছিলেন এবং তিনি সমীক্ষা করেছেন, নিরাপত্তার সমীক্ষা করেছেন। আশা করা হচ্ছে যে বিএসএফ ও পরিকাঠামোগত উন্নতি করে সিকিউরিটির প্রশ্নটা, বিশেষ করে যেভাবে অনুপ্রবেশ ঘটছিল তৃণমূল শাসনকালে এবং নিরাপত্তাহীনতায় ভুগছিল পশ্চিমবাংলা, সেখান থেকে কিন্তু বেরিয়ে আনার সম্ভাবনা আছে। এবং একই সাথে আমরা দেখতে চাই যে গুন্ডা দমন আইন যেমন আমি মনে করি গণতন্ত্রের পক্ষে চিন্তার একটা কারণ আছে, বিরোধীদের পক্ষে ব্যবহার হতে পারে, আবার এই আইনটা যদি সত্যি সঠিকভাবে ব্যবহার হয় তাহলে যারা গুন্ডামি করত, যারা বোমাগুলি বাঁধত, তাদের জন্য উপযুক্ত একটা আইন তৈরি হয়েছে, সেই আইনের ব্যবস্থা নেওয়ারও সুযোগ রয়েছে। যদিও আমি মনে করি গুন্ডা দমন আইন কিন্তু গণতান্ত্রিক পরিসরে অনেক সময়ই বিরোধীদের এগেইনস্টে ব্যবহারের সুযোগ থেকে যাচ্ছে। এই যে এনআইএ রিপোর্ট সামনে এসেছে, সেখানে যেটা জানা যাচ্ছে যে কেন বোমা মজুদ তার জন্য পুলিশের সঙ্গে কথা বলা হচ্ছে। তবে এক্ষেত্রে রাজনৈতিক কারণ থাকতে পারে বলে মনে করছেন এনআইএ আধিকারিকরা। অন্যদিকে আবার দেখুন, পরিচয় তিনি গৃহবধূ, অথচ তিনি নাকি আন্তরাজ্য আগ্নেয়াস্ত্র পাচারকারী গ্যাংয়ের মাথা। গোপন সূত্রে খবর পেয়ে এবার পূজা বিশ্বাস নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করলো পুলিশ। রবিবার সকালে উত্তর 24 পরগনার অশোকনগরে বড় সড় আন্তরাজ্য অস্ত্র পাচার চক্রের হদিশ পেল সিআইডি ও অশোকনগর থানার পুলিশ। বিরতিতে যেতে যেতে এই প্রতিবেদন রাখবো আপনাদের সামনে। সন্দেহ ছিল আগেই, সেই মতো আগে ভাগে ওঁত পেতেছিল পুলিশ। প্রথমে ম্যাজিক ভ্যান থামানো, তারপর শুরু হলো তল্লাশি। আর ব্যাগ খুলতেই কার্যত চোখ কপালে ওঠার জো। ব্যাগের ভিতরে ঠাসা আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, কার্তুজ, কি নেই সেখানে। রবিবার 7 সকালে উত্তর 24 পরগনার অশোকনগরে এভাবেই আন্তরাজ্য অস্ত্র পাচার চক্রের হদিশ পেল সিআইডি এবং অশোকনগর থানার পুলিশ। আর এই বিপুল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ যে মহিলাকে গ্রেফতার করল পুলিশ, তিনি নিজেকে গৃহবধূ হিসেবে পরিচয় দিয়েছেন। নাম পূজা বিশ্বাস, বাড়ি হাবড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডে। প্রাথমিকভাবে তদন্তকারীদের দাবি, বিহার থেকে অস্ত্র এনে হাবড়ায় তা বিক্রির ছক কষা হয়েছিল। ভোরবেলা ম্যাজিক গাইড থেকে এক ভদ্রমহিলাকে নিয়ে এই আমাদের স্মার্ট পয়েন্টের সামনে ওনারা আটক করে। আটকের পরে ওনাকে জিজ্ঞেস করা হয় কোথা থেকে এসছেন বা কী বৃত্তান্ত, উনি ঠিকভাবে বলতে পারেন না। তখন ওনার ব্যাগ সার্চ করে দেখা হয়, ওনার তো হলো যে বাইরের থেকে কোনো জায়গাতে পাচার করে এখানে অশোকনগরে নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে দাবি, বিহার থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র কিনে এ রাজ্যে ব্যবসা চালানো হচ্ছে বলে গোপন সূত্রে খবর পায় তারা। একাধিক মহিলাদের মাধ্যমে পাচার চক্র চলছিল বলেই দাবি পুলিশের। লোকাল পুলিশে আমাদের হেল্প নিয়ে আমাদের এসওজি টিম আছে সিআইডিতে,
ভোরওয়ালা ওখানে গিয়ে রেড করে উইথ হেল্প অফ দ্য লোকাল পুলিশ আমরা অনেক কিছু অস্ত্র আর আর্মসগুলো রিকভারি হয়েছে। এবার আমাদের দেখতে হবে কোথা থেকে নিয়ে আসা হলো। ও তো প্রথমে জবলপুর থেকে বেরিয়েছে, তারপরে এখানে এসছে, তারপরে কোথায় ডেস্টিনেশন এগুলো ইটস আ ম্যাটার অফ ইনভেস্টিগেশন। এটা আমরা রুট পর্যন্ত যাব, যেখান থেকে আসছে আর যেখানে যাচ্ছে। রবিবার সকাল 6টা নাগাদ অশোকনগরের 8 নম্বর মোড় এলাকার কাছে একটি ম্যাজিক ভ্যান এসে দাঁড়ায়। আগে থেকেই সেখানে ওঁত পেতেছিল সিআইডি ও অশোকনগর থানার পুলিশ। এরপর গাড়ি থামিয়ে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তল্লাশি চালানো হয় তার ব্যাগে। এরপরই মুড়ি মুড়কির মতো বেরিয়ে পড়ে একের পর এক আগ্নেয়াস্ত্র। ধৃত মহিলার ব্যাগ থেকে উদ্ধার হয়েছে 8টি 7mm পিস্তল, 2টি 9mm পিস্তল, 12টি ম্যাগাজিন ও প্রায় 200 রাউন্ড তাজা কার্তুজ, এমনটাই পুলিশ সূত্রে দাবি। এছাড়াও ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে অন্তত 12,000 টাকা ও 2টি মোবাইল ফোন। এখন যা রাজ্যের পরিস্থিতি, এরকম মানে পাড়ায় পাড়ায় পাওয়া যাবে। দক্ষিণ হাবড়ায় নিবেদিতা রোডের ওপরে এই বাড়িতেই থাকেন ধৃত মহিলা পাচারকারীর স্বামী, পেশায় রাজমিস্ত্রি তিনি। যদিও তার দাবি 10-12 দিন আগে স্ত্রীর সঙ্গে শেষবার দেখা হয়েছিল তার। কতদিন ধরে এই ব্যবসাটার সঙ্গে যুক্ত বলে আপনার মনে হয়? কিছুই জানেন না আপনি? ওর সঙ্গে যে কি আছে, কি আরো কি আছে তাও জানি না। তদন্তকারীরা মনে করছে যে একজন গৃহবধূকে অস্ত্র পাচারকারী হিসেবে ব্যবহার করে অভিনব ছক নিয়েছেন এই অস্ত্র পাচারকারী চক্রের পান্ডারা। গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, যাতে কেউ সহজে সন্দেহ না করে সেই কারণেই অস্ত্র পাচারের গ্যাংরা মহিলাকে ব্যবহার করেছে, যিনি আবার নিজেকে গৃহবধূ হিসেবে পরিচয় দিয়েছেন। পূজা বিষয় যে অ্যারেস্ট হয়েছিল, আগেবার भी একটা কেসে উনি দত্তপুকুর কেসে অ্যারেস্ট হয়েছিল, কিন্তু অনেক দিন ধরে এগুলো মহিলা এরকম একটা ক্যারিয়ার থাকবে এটা অনেক দিন পরে একটা আমরা পেয়েছি। সো এটা আমরা ডিপলি দেখতে হবে কি আছে না আছে। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে একটি ট্রেনের টিকিটও পাওয়া গেছে, যা দেখে সিআইডি সূত্রে দাবি ওই মহিলার সঙ্গে বিহার যোগ রয়েছে। এই ঘটনায় বিহারের মুঙ্গেরের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে অস্ত্র পাচারের যোগ। তো তৃণমূল আমলে এবং তার আগে বামফ্রন্ট আমলেও শিল্পায়ন না হওয়াতে লোকের হাতে কাজ নেই, সেই জন্য মানুষ এই ধরনের অবৈধ কাজকর্ম বেছে নিয়েছে। আমরা সবাইকে বলবো যে সমস্ত এই অবৈধ কাজ বন্ধ করে দিন, নাহলে পুলিশ ব্যবস্থা নেবে, সে মহিলা হোক আর পুরুষ হোক। হাবড়ার এই বাড়ি তৈরির পিছনে অর্থের উৎস কি, তাও খতিয়ে দেখছে সিআইডি। পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, রাজ্য সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত সুরক্ষা নিয়ে বিশেষ জোর দেওয়ার কথা বলেছিলেন। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। এই যে রাজারহাটের ঘটনা বা গৃহবধূ বেশে অস্ত্র পাচারকারী গ্রেফতারের ঘটনা, আপনার কি মনে হয় না যে জঙ্গি যোগ রয়েছে কিনা বা নাশকতা যোগ রয়েছে কিনা, এটাও তদন্তকারীদের সমান গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা উচিত? এটা তো নিশ্চয়ই, কিন্তু আমার সবচেয়ে প্রথম যেটা বলার কথা সেটা হচ্ছে সিআইডি এবং পুলিশ, এটা একটা বিরাট সাফল্য। এই যে পাচারকারীদের ধরলেও, এই যে অস্ত্র পাচারকারীদের ধরেছে, তার মানে সিআইডি এবং পুলিশের কতখানি ক্ষমতা আছে সেটা একটা পরিষ্কার, তারা ইচ্ছা করলে পারে। দ্বিতীয় নম্বর আর একটা, 24 এপ্রিলে, গত 2024 এপ্রিলে সন্দেশখালিতে সিবিআই একটা বিরাট ক্যাশে অফ আর্মস ধরেছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেহ প্রকাশ করেছিলেন যে সেন্ট্রাল অফিসিয়ালরা মানে খুব খারাপ লাগছে, তারা এটা প্ল্যান করেছে কিনা। এই রকম যদি সন্দেহ থাকে তাহলে তো পুলিশ অফিসারদের মরালই ভেঙে যাবে, সিবিআইয়ের মরাল ভেঙে যাবে, যে সিপিআই। সুতরাং আমার ধারণা, যখন এই যে ধরা পড়ছে, তার মানে একটা নজর আবার নতুন ভাবে এসেছে। একেবারে নিঃসন্দেহে সাফল্য তো বটে। এবার এটার পেছনে কি রয়েছে, তদন্তে আর কি কি উঠে আসে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। অন্যান্য সব খবরের জন্য নজর থাকুক এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।